হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, বলেন। স্যার, একটা কোশ্চেন ছিল যে আপনি কি মানে এরকম একটা ম্যাথ দেখাতে পারবেন যেটাতে আপনার প্রোপাগেশন টাইমটা ডাইরেক্ট দেয়া নেই বা একটু ঘুরিয়ে বের করা লাগবে, মানে একটা এক্সাম্পল দেখতে চাচ্ছিলাম আর কি। একটু আগেই তো বললাম। দেখেন, একটু আগে তো এই জিনিসটাই বললাম যে কত ডিফারেন্ট ডিফারেন্ট ভাবে বলে দেওয়া থাকতে পারে। যেমন দেখেন এখানে কি বলছে। এই ম্যাথটাকেই মনে করেন চেঞ্জ করি, হ্যাঁ। এই যে এখানে আমার বলছে ম্যাক্সিমাম প্রোপাগেশন টাইম 25.6 মাইক্রোসেকেন্ড। ওকে, আমি বললাম এরকম যে এ আর এই অংশটুকু বাদ দিয়ে দিলাম। ওকে, বাকি যা আছে তা আগের মতোই। ওকে, এই অংশটুকুতে কি লিখলাম, যে এ থেকে পি এর ডিস্টেন্স 1000 কিলোমিটার। ওকে, এবং তারা লাইট স্পিডে ডাটা সেন্ড করে, যেখানে লাইটের স্পিড 2 × 8 × 10⁻⁸ মিটার পার সেকেন্ড। ওকে, তারপরে বললাম হোয়াট ইজ দ্য ফ্রেম মিনিমাম সাইজ অফ দ্য ফ্রেম। বুঝতে পারছি। জি স্যার। তখন তো দেখালাম কিভাবে যে আমাদের তাহলে ডিস্টেন্স, এই ডিস্টেন্সটা ট্রাভেল করতে যেই সময়টা লাগবে সেটাই হচ্ছে আমার প্রোপাগেশন টাইম। ওকে, আবার এইখানেই এইভাবে না দিয়ে এটা বললো যে এই আমার ফার্স্ট বিটটা যা বা প্রথম বিটটা এ থেকে যখন বের হয়ে যায় তখন আমার সময় ছিল 8টা 15 মিনিট 10 সেকেন্ড। আর যখন এটা বিতে রিসিভ হয় তখন আমার সময় ছিল 8টা 15 মিনিট 25 সেকেন্ড। ওকে, তাহলে হোয়াট ইজ দ্য মিনিমাম সাইজ অফ দ্য ফ্রেম। তখন আপনি কি এখান থেকেও ডিফারেন্সটা বের করে প্রোপাগেশন টাইমটা বের করতে পারবেন। ওকে, জি আবার স্যার, বুঝতে পারছি। এখানেই চেঞ্জ করে হয়তো বললো যে না, যখন ওই যে লাস্ট যে এক্সাম্পলটা দিলাম যে যখন বিতে যাওয়ার মানে শেষ মুহূর্তে বা আগের মুহূর্তে একটা কলিউশন হয়েছে, আর কলিউশনটা আমি রিসিভ করছি হচ্ছে 8টা 15 মিনিট 35 সেকেন্ডে, আর আমি পাঠাচ্ছিলাম তো 8টা 10 15 মিনিট 10 সেকেন্ডে। ওকে, তখন আপনি আবার ওই যে ওইভাবে বের করবেন যে যেহেতু রিসিভ করছি তার মানে আমার এ থেকে বিতে গেছে, পলিউশন হয়েছে, তারপরে রিসিভ করছি, মানে দুইবার যাওয়ার জন্য সময়টা হচ্ছে টোটাল এখানে কত, 25 মিনিট 25 সেকেন্ড। তাহলে সেটাকে তখন 2 দিয়ে ভাগ করে 12.5 সেকেন্ড হচ্ছে আমার প্রোপাগেশন টাইম। ওকে, এই সেম অঙ্কই জাস্ট চেঞ্জ করে। জি, জি, বুঝছি। স্যার, হ্যাঁ, বলেন। এই চ্যাটে দেওয়াটা একটু দেখাবেন? মানে একটা কোনটা? সলভ থাকতে হবে। চ্যাটে দিচ্ছে একটা ছবি, এটা ও আচ্ছা, দাঁড়ান দেখি। আচ্ছা, হ্যাঁ, এখানেও তো সেম জিনিসই। আচ্ছা, আপনারা কি আমার স্ক্রিন তো দেখতে পাচ্ছেন না মনে হয়, এটা তো আমার। ওকে, দাঁড়ান আমি এখান থেকে বের করি। একে নিয়ে যাব কিভাবে? একটা স্ক্রিনশট তুলে করুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই করি। হুম, ঠিক আছে, দেখেন এখানে সুন্দর, আরো সুন্দর মতো করে দিছে যে সাপোজ অল দ্য স্টেশন আর ট্রান্সমিটিং ফলোইং সিএসএমএস সিডি প্রোটোকল। তাহলে সিএসএমএস সিডি ইউজ হচ্ছে স্টেশন 1 অ্যান্ড স্টেশন 3 আর at the opposite end of the common multi-point link. ওকে, দ্যাট মিনস আমার এ থেকে আসলে স্টেশন 1 থেকে স্টেশন 3 এর দিকে কমিউনিকেশন হচ্ছে। ওকে, তাহলে ফাইন্ড আউট দ্য ট্রান্সমিশন টাইম অ্যান্ড ম্যাক্সিমাম প্রোপাগেশন টাইম ফ্রম দ্য গিভেন ডায়াগ্রাম। আচ্ছা, এই ডায়াগ্রামটাতে বেসিক্যালি কি করছে, এই ডায়াগ্রামটা যেতে যে জিনিসটা বলছে যে প্রত্যেকটা ঘটনার জন্য
আমার স্টার্টিং টাইমটা বলে দিছে, বা ওই ঘটনাটা সংঘটিত হওয়ার সময়টা বলে দিছে কিরকম, যে এইটা হচ্ছে আমার তাহলে, আচ্ছা এই এই পোর্শনটুকু আমার বলতে পারি হচ্ছে ফ্রেম, এই যে ফ্রেম বলছে। ওকে, তাহলে এখানে যে জিনিসটা বলছে যে ফার্স্ট ফ্রেমটা যখন স্টেশন 1 থেকে বের হয়ে যাচ্ছে, তখন আমার ঘড়িতে সময় হচ্ছে 5.6 ন্যানো সেকেন্ড। ওকে, এরপরে বলছে যে এই ফ্রেমটা যেতে 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 যখন স্টেশন 2 এর কাছাকাছি, তখন আমার ঘড়িতে সময় হচ্ছে 12 ন্যানো সেকেন্ড। ওকে, এরপরে বলছে যে আবারও যেতে 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 যখন স্টেশন 3 এর কাছে, তখন আমার ঘড়িতে সময় হচ্ছে 18.4 ন্যানো সেকেন্ড। ওকে, আচ্ছা দাঁড়ান, আমি এটা একটু রেকর্ড, হচ্ছে রেকর্ড, তাহলে তো ভালো। আচ্ছা, 18.4 ন্যানো সেকেন্ড। হ্যাঁ, আর আরেকটা কথা বলছে যে দেখেন এটা আমার কি পুরাটা ফ্রেম না, এই ফ্রেমের লাস্ট বিটটা যখন আমার এই যে স্টেশন 1 ক্রস করছে বা স্টেশন 1 থেকে বের হচ্ছে, তখন আমার ঘড়িতে সময় হচ্ছে 31 ন্যানো সেকেন্ড। বুঝতে পারছি তাহলে ফিগারটা কি মিন করতেছে। হ্যাঁ, মানে স্যার T1 থেকে একদম লাস্ট এন্ড পয়েন্টের সাথে কি 31 ন্যানো সেকেন্ড লাগছে এমন বোঝাচ্ছে বা? না, T1 থেকে T1 এর ফার্স্ট বিটটা স্টেশন 3-তে পৌঁছাতে কিন্তু এই যে এই সময়টা লাগছে 18.4 ন্যানো সেকেন্ড। ওকে, আর এই সময়টা হচ্ছে যে আমার এটা যে ফ্রেম, তাই না, এই ফ্রেমের লাস্ট বিটটা আমার স্টেশন ক্রস করতে বা স্টেশন থেকে বের হয়ে যেতে সময় লাগছে 31 ন্যানো সেকেন্ড। বুঝতে পারছি, মানে একটা ফ্রেমে মনে করেন 1000টা বিট আছে। ওকে, তাহলে প্রথম বিটটা আমার স্টার্ট করলো বা প্রথম বিটটা আমার এই স্টেশন থেকে বের হয়ে গেছে 5.6 ন্যানো সেকেন্ডে। এটা এই বিটটা যখন এখানে আসছে, তখন আমার ঘড়িতে ছিল 12 ন্যানো সেকেন্ড। ওই বিটটা যখন আমার রিসিভ হয়েছে, তখন আমার ঘড়িতে ছিল 18.4 ন্যানো সেকেন্ড। ওকে, কিন্তু বাকি তো আরো 999টা বিট আছে, তাই না, সেগুলো তো এই ইন দা মিন টাইম বের হয়ে যাচ্ছিল এক 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 করে। ওকে, তো সেটাই বলছে যে এইভাবে সবগুলো বিট বের হতে 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 লাস্ট বিটটা যখন বের হয়েছে, দ্যাট ইজ 1000তম বিটটা যখন বের হচ্ছিল, তখন আমার ঘড়িতে সময় 31 ন্যানো সেকেন্ড। বুঝতে পারছি। জি স্যার। ওকে, এখন এখান থেকে আমাদের এই দুইটা ইনফরমেশন বের করতে বলছে। প্রথম ইনফরমেশনটা কি, যে ফাইন্ড আউট দ্য ট্রান্সমিশন টাইম অ্যান্ড ম্যাক্সিমাম প্রপাগেশন টাইম ফ্রম দ্য গিভেন ডায়াগ্রাম। ওকে, তাহলে আমরা বের করার আগে প্রথমেই তাদের ডেফিনেশনটা বোঝার চেষ্টা করব। প্রপাগেশন টাইমের ডেফিনেশন তো আমরা জানি কি, যে একটা বিট তার একটা ফিজিক্যাল লোকেশন থেকে আরেকটা ফিজিক্যাল লোকেশনে যেতে যেই সময়টা, সেটাই হচ্ছে তার প্রপাগেশন টাইম। ওকে, তাহলে এটা বের করা তো ইজি। যে দেখেন এই যে ফার্স্ট বিটটা যখন এখানে থেকে স্টার্ট করছিল, তখন আমার সময় ছিল 5.6 ন্যানো সেকেন্ড। ওকে, এবং এ যখন এখানে রিসিভ হয়েছে, তখন আমার সময় হচ্ছে 18.4 ন্যানো সেকেন্ড বা 18.4 ন্যানো সেকেন্ড। তাহলে এই দুইটার ডিফারেন্সটাই আমার বেসিক্যালি এই বিটটা এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যেতে যেই সময়টা, সেটা না। জি স্যার। এবং এটাই তো আমার প্রপাগেশন টাইম। ওকে, তাহলে এটাই হচ্ছে আমার প্রপাগেশন টাইম। কত আসবে এখানে? 8, 6, 12.6 আসবে মনে হয়, আমি যদি ভুল না করি। সরি, 12.8। বুঝতে পারছি প্রপাগেশন টাইমটা। জি স্যার। ওকে, এখন আমরা বের করব ট্রান্সমিশন টাইমটা কত। ট্রান্সমিশন টাইমের ডেফিনেশন কি ছিল মনে আছে, যে আমার একটা ফ্রেমকে আমার একটা স্টেশন থেকে বের করে দিতে যে সময়টা লাগে, কারণ আমরা ক্লাসেও এক্সাম্পল দেখেছিলাম যে লেটস সে আমার 1 সেকেন্ডে বিট সেন্ড করার ক্যাপাবিলিটি হচ্ছে 100টা। ওকে, আর আমার ফ্রেমের সাইজ হচ্ছে 1000 বিট। ওকে, তাহলে এই পুরাটাকে তো আমি অ্যাট এ টাইম সেন্ড করতে পারবো না, তাই না, এক্ষেত্রে একটা নির্দিষ্ট সময় লাগবে। তাহলে এখন যে এক্সাম্পলটা বললাম যে আমি 100 বিট সেন্ড করতে পারি 1 সেকেন্ডে, তাহলে 1000 বিট সেন্ড করতে কত সময় লাগবে? এক বিট লাগবে 1/100, 1000 হচ্ছে উপরে 1000 বা 10 সেকেন্ড।
ওকে, তাহলে এই যে পুরো ফ্রেমটাকে সেন্ড করতে আমার যে সময়টা লাগে সেটাকে আমরা বলছি, বা ট্রান্সমিট করতে আমার যে সময়টা লাগে সেটাকে আমরা বলছি ট্রান্সমিশন টাইম। ওকে, এখন এইখানে ওই বিটের ক্যালকুলেশন না করে জাস্ট ঘড়ির সময়টা দেখে আমি বের করতে পারি না? দেখেন, এইটা হচ্ছে আমার ফার্স্ট ফ্রেমটা যখন আমার স্টেশন থেকে বের হয়ে গেল সেটা কত, 5.6 ন্যানোসেকেন্ড। আর এটা হচ্ছে আমার লাস্ট ফ্রেমটা যখন স্টেশন 1 থেকে বের হয়ে গেল তখন 31 ন্যানোসেকেন্ড। ওকে, তাহলে এই দুইটার ডিফারেন্স বা এই সময়ের মধ্যেই বেসিক্যালি আমি এই পুরা ফ্রেমটাকে সেন্ড করার চেষ্টা করছি না? ওকে, তাহলে এইটার ডিফারেন্সটাই হবে আমার ফ্রেম ট্রান্সমিশন টাইম। ওকে, এখন 31 মাইনাস 5.6 ন্যানোসেকেন্ড। ওকে, কত আসে এখানে? 24.4 ন্যানোসেকেন্ড। বুঝতে পারছি? বুঝেছি কি? জি স্যার। জি ওকে, স্যার। এখন আমার মনে হয় অনেকের মাথায় একটা চিন্তা আসছে যে স্যার এখানে তো আসলে 24.6 বা সামথিং, কিন্তু একটু আগেই আপনি আমাকে আবার বললেন যে ফ্রেম ট্রান্সমিশন টাইম হচ্ছে 2 × প্রপাগেশন টাইম, তাই না? তাহলে ওই সূত্র দিয়ে না করে এই সূত্র দিয়ে বের করলাম কেন? ওকে, এখন এইটা একটু চিন্তা করেন। এইখানে এই ফ্রেম ট্রান্সমিশন টাইমটা হচ্ছে আমাদের থিওরিটিক্যালি এত হওয়া উচিত। ওকে, আর আমরা বলছি যে প্র্যাকটিক্যালি আমার ফ্রেম ট্রান্সমিশন টাইম ছিল এত। ওকে, তাহলে দুইটার মধ্যে ডিফারেন্স বুঝতে পারছি, একটা হচ্ছে আমার প্র্যাকটিক্যালি ফ্রেম ট্রান্সমিশন টাইম কত ছিল, আরেকটা হচ্ছে আমার থিওরিটিক্যালি মিনিমাম ফ্রেম ট্রান্সমিশন টাইম কত হওয়া উচিত। ওকে, তাহলে আমি প্র্যাকটিক্যালি মনে করেন এরকম TFR, আচ্ছা এটা মনে করেন প্র্যাকটিক্যালি, এই জন্য আমি পি দিয়ে দিলাম। না না, এখানে না, এখানে দিয়ে দিই, ব্র্যাকেটে পি দিয়ে দিলাম। ওকে, তাহলে প্র্যাকটিক্যালি আমার ছিল হচ্ছে কত 4.4 ন্যানোসেকেন্ড। আর আমার থিওরিটিক্যালি আমি এইভাবে বের করতে পারবো, তাই না? থিওরিটিক্যালি হচ্ছে 2 × প্রপাগেশন টাইম, যেখানে প্রপাগেশন টাইম ছিল খুব সম্ভবত 12.8। ওকে, সেটাকে যদি 2 দিয়ে গুণ করি, আচ্ছা এটা হচ্ছে আমার থিওরিটিক্যাল না, তাহলে এটা আসবে 25.16, তাই না? 6। বুঝতে পারছি? আচ্ছা, তাহলে কি দুইটাই করা লাগবে নাকি হ্যাঁ, এখানেই তো, থিওরি? এটাই হচ্ছে বেসিক্যালি আমার এই সেকেন্ড পার্টটুকু। ও ওকে, আচ্ছা স্যার, আচ্ছা। হ্যাঁ বলেন। একটা কোশ্চেন ছিল, মানে এই প্রথম কোশ্চেনে তো স্যার কোনো পলিউশন হচ্ছে না, এই জন্য তো স্যার আমরা মানে বলেন। ফ্রেম টাইম মানে ফ্রেম ট্রান্সমিশন টাইম ইকুয়াল টু ইনটু প্রপাগেশন টাইম এই সূত্রটা ইউজ করলাম না, তাই না? না না না, ওই জিনিসটা না, এটা হচ্ছে আমার প্র্যাকটিক্যালি হচ্ছে তাই এটা ইউজ করছি, আর এটা আমার থিওরিটিক্যালি দরকার তাই ইউজ করছি। ওকে, আমি পুরাটা বলি তাহলে হয়তো জিনিসটা আর একটু ক্লিয়ার হবে। আচ্ছা, এখন একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন। থিওরিটিক্যাল হিসাবে আমার এই ফ্রেম ট্রান্সমিশন টাইম হওয়ার কথা ছিল 25.6 ন্যানোসেকেন্ড। ওকে, বা উল্টা ভাবে আমি যদি ওই যে শুরুর দিকে একটু চিন্তা করি, দ্যাট মিন্স আমার এত সময় পর্যন্ত ভিজিলেন্ট থাকার উচিত ছিল বা সতর্ক থাকা উচিত ছিল যে কোনো কলিশন হচ্ছে কি হচ্ছে না। এটাই এই জন্যই তো এটা 2 × এত করছিলাম, তাই না? একটু এই জায়গাটায় রেসপন্স করেন তাহলে আমার বলতে বা বুঝাইতে সুবিধা হবে। স্যার এটা আরেকবার বলবেন? আচ্ছা, আমরা বলছি আমার থিওরিটিক্যাল ফ্রেম ট্রান্সমিশন টাইম ছিল 2 × প্রপাগেশন টাইম, তাই না? জি, স্যার। হ্যাঁ, জি এবং স্যার। এটা কেন নিয়ে আসছিলাম মনে আছে যে আমার তাহলে ওর্স্ট কেসে কি হতে পারে, যে এই যে বি এর আগে আগে একটা কলিশন হয়ে সেই কলিশনটার ইনফরমেশন আমার কাছে আসতে সময় লাগবে 2 × প্রপাগেশন টাইমের সমান। ওকে, তাহলে আমরা এই 2 × প্রপাগেশন টাইম থেকে বের করতে পারলাম যে এই সময়টা হচ্ছে 25.6 ন্যানোসেকেন্ড। ওকে, তার মানে আমরা কি বলছি যে ওর্স্ট কেসে আমি ডাটা পাঠানোর 25.6 ন্যানোসেকেন্ডের মধ্যে কোনো একটা সময় কলিশন হতে পারে, তাই না?
হ্যালো। জি স্যার, বলেন। আচ্ছা, এখন আমরা এইখানে আবার দেখতে পাচ্ছি কি, যে আমি অ্যাকচুয়ালি যেই ফ্রেমটা পাঠাচ্ছিলাম সেই ফ্রেম ট্রান্সমিশন টাইম হচ্ছে 24.4 ন্যানোসেকেন্ড। ওকে। ওকে, তাহলে এটা হচ্ছে আমার প্র্যাকটিক্যাল টাইমটা, তাই না? এখন একটু চিন্তা করেন, তাহলে আমরা বলছি যে ওর্স্ট কেসে এটা হতে পারে, কিন্তু আমরা থিওরিটিক্যালি, তার মানে এই সময় পর্যন্ত আমার সজাগ থাকা উচিত ছিল না, বা আমার ফ্রেম ট্রান্সমিশন টাইমটা এরকম হওয়া উচিত ছিল না। কিন্তু এর চেয়ে কি আমার ফ্রেম ট্রান্সমিশন টাইমটা কম হয়ে গেছে, বুঝতে পারছি? তাহলে কম হয়ে জি যাওয়া স্যার। কি ভালো, বা তার আগেই থেমে যাওয়া কি ভালো? না স্যার। না স্যার। তার মানে কি এখানে একটা কলিউশন হওয়ার সম্ভাবনা থাকবে না? জি স্যার। এইটাই হচ্ছে আপনাকে এই সেকেন্ড কেসে বলতে হবে। ওকে। if pollution detection and what should be the minimum, ও আচ্ছা, এটা কোশ্চেনই স্যার করে নাই। প্র্যাকটিক্যালি স্যার প্র্যাকটিক্যালি আপনি যেটা বের করেছেন হচ্ছে 31 - 5.6, হুম এইটা তো হুম হুম। স্যার 25.4 ন্যানোসেকেন্ড হয়। 25.4 হয়? জি আচ্ছা, স্যার। ওকে, 25.4 ধরলাম। স্টিল এটা কিন্তু ওই যে আমার থিওরিটিক্যালের চেয়ে কম কম। মনে হয়। ওকে। আচ্ছা। হ্যাঁ। আচ্ছা, যেটাই হোক, ক্যালকুলেশন ম্যাটার করছে না। তাহলে বেসিক মানে মোদ্দা কথা হচ্ছে কি, যে আমার তাহলে প্র্যাকটিক্যাল যে ফ্রেম ট্রান্সমিশন টাইম, সেটা কি আমার থিওরিটিক্যাল ফ্রেম ট্রান্সমিশন টাইমের চেয়ে ছোট হওয়া যাবে? না স্যার। না স্যার। না আহ, স্যার। তার মানে যদি কখনো ছোট হয় তখন একটা পলিউশন হবে। ওকে। আর যদি বড় হয় সেটা তো সমস্যা না। মানে কেউ হয়তো আপনাকে বলছে যে তুমি 10 সেকেন্ড ধরে ডিউটি দাও, আপনি করছেন কি 10-এর চেয়ে বেশি, 12 সেকেন্ড ধরে ডিউটি দিচ্ছেন, তাতে তো সমস্যা হওয়ার কথা না, তাই না? এক্সট্রা কাজ করছেন। কিন্তু আপনি যদি এই 10 সেকেন্ডের ডিউটির জায়গায় 8 সেকেন্ড ডিউটি দেন, তাহলে এই যে বাকি যে এই 2 সেকেন্ড, এই 2 সেকেন্ডের মধ্যে তো কোনো একটা অকারেন্স হইতে পারে। ওকে। এখানেও হচ্ছে সেম জিনিসটাই, যে আমার থিওরিটিক্যাল যে প্রোপাগেশন, সরি ট্রান্সমিশন টাইম, তার চেয়ে যদি আমার প্র্যাকটিক্যাল ফ্রেম ট্রান্সমিশন টাইম ছোট হয়ে যায়, তখন আমরা বলবো যে আমরা এখন যেই জিনিসটা ইউজ করছি সেই জিনিসটা ইউজ করে আসলে ওই পলিউশনটা ডিটেক্ট করা পসিবল নাও হইতে পারে। ওর্স্ট কেসে হয়তো দেখা যাবে এমন সময় পলিউশন হয়েছে যখন অ্যাকচুয়ালি আমার ওই ফ্রেম ট্রান্সমিট করার সময়টা পার হয়ে গেছে। ওকে। তো সেই জন্য, আচ্ছা, সেটার কোশ্চেন বেসিক্যালি এখানে করে নাই, যদি করতো আমরা তাহলে কি সেটা ওইভাবে অ্যান্সার দিতাম। ওকে। আর এখানে বেসিক্যালি কোশ্চেন করছে কি, ইফ পলিউশন ডিটেকশন মেথড ইনক্লুডেড হোয়াট শুড বি দ্য মিনিমাম সাইজ অফ দ্য ফ্রেম ইন বাইটস। আচ্ছা, তাহলে মিনিমাম সাইজ অফ দ্য ফ্রেম ইন বাইটস কিভাবে বের করব? আবারও সেম। হচ্ছে ফ্রেম বাই ব্যান্ডউইথ ইজ ইকুয়াল টু, যেটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে ব্যান্ডউইথ দিয়ে দেওয়া আছে, আমার প্রোপাগেশন টাইম থেকে 2 দ্বিগুণ করলে আমরা ফ্রেম ট্রান্সমিশন টাইম পাচ্ছি। তাহলে ওখান থেকে আমি আমার মিনিমাম ফ্রেমের সাইজটা বের করতে পারবো। ওকে। তাহলে এটা গেল ফার্স্ট পার্ট। এরপরে আমাকে বলছে, ডাজ দ্য ফ্রেম ইন দ্য গিভেন ডায়াগ্রাম মিট দ্য মিনিমাম সাইজ রিকোয়ারমেন্টস। ওকে। এটা বেসিক্যালি আমি দেখেই বুঝতে পারছি রিকোয়ারমেন্ট ফুলফিল করে না, এই জন্যই তো ছোট আসছে। ওকে, কিন্তু এটার জন্য আপনি ক্যালকুলেট করবেন, করে দেখাবেন। সেটা কিরকম, যে স্যার দেখলাম আমার, সাইজের বিষয়টা বুঝলাম না, মানে মিনিমাম সাইজ অফ দ্য ফ্রেম ইন বাইট। আচ্ছা ঠিক আছে, বলতেছি দেখেন। হ্যাঁ। আচ্ছা, দেখেন আমার ব্যান্ডউইথ হচ্ছে 10 GB/সেকেন্ড। ওকে। আর আমরা বলছি যে আমার মিনিমাম ফ্রেম ট্রান্সমিশন টাইম হতে হবে 2 × প্রপাগেশন টাইম, তাই না? 2 × প্রপাগেশন টাইমে কত আসছিল জানো? 25.6 ন্যানোসেকেন্ড মনে হয়। ওকে, আমার ভ্যালুগুলো একটু কম বেশি হলেও এটা নিয়ে ইয়ে করেন না, ন্যানোসেকেন্ড, তাই না? তাহলে এটা যদি আমার মিনিমাম ফ্রেম ট্রান্সমিশন টাইম হয়, আর এটা যদি আমার ব্যান্ডউইথ হয়, তাহলে এখান থেকে আমি মিনিমাম ফ্রেম সাইজটা বের করতে পারবো না? কিভাবে জি দেখেন? স্যার। আমার ব্যান্ডউইথ হচ্ছে 10 Gbps, তাহলে 10 Gbps মানে 10 × 10⁹ সেন্ড করতে সময় লাগে 1 সেকেন্ড। 1 বিট সেন্ড করতে সময় লাগে 1/10
সরি সরি, ফ্রেম সাইজ তো বের করতেছি, উল্টাটা হবে। তাহলে আমি 1 সেকেন্ডে পাঠাতে পারি, 10 × 10⁹ ওকে। আর এই যে এত ন্যানো সেকেন্ডে পাঠাতে পারি 25.6 পাঠাতে পারি। বেসিক্যালি কত হবে, 10 × 10⁻⁹ মানে এটাও মনে হয় 9ই হবে, -9। ওকে, তাহলে এই দুইটার জন্য ক্যালকুলেট করে কত আসে, 256 বিট মনে হয় আসে। ওকে, তাহলে এটা হলো আমার মিনিমাম ফ্রেম সাইজ। ওকে, এখন এটাকে বাইট করতে বলছে, তাহলে 8 দিয়ে ডিভাইড করলে বাইট পেয়ে যাব। বুঝতে পারছি এই পর্যন্ত তাহলে? ইয়েস স্যার। সেম ভাবে এটা তাহলে কি আমার মিনিমাম ফ্রেম সাইজ, এখন ডাজ দ্য ফ্রেম সাইজ ইন দ্য গিভেন ডায়াগ্রাম, দ্যাট ইজ আমার ডায়াগ্রামে যেই ফ্রেমটা দেওয়া আছে সেটা কি এই মিনিমাম ফ্রেম সাইজকে রিকোয়ারমেন্টটাকে ফুলফিল করে? সেটার জন্য আমরা তাহলে কি করতে পারি, এই ডায়াগ্রামের যেই ফ্রেম ট্রান্সমিশন টাইম যেটা কত ছিল, 31 - 5.6, দ্যাট ইজ 25.4 তাই না? 4 ন্যানোসেকেন্ড ছিল আমার ফ্রেম ট্রান্সমিশন টাইম, এটা কি প্র্যাকটিক্যাল ফ্রেম ট্রান্সমিশন টাইম। ওকে, তাহলে এইটার জন্য সেম ভাবে এই ব্যান্ডউইথটা ইউজ করে আমি ফ্রেম সাইজ বের করতে পারবো না? ওকে, লেটস দেখলাম এটার ফ্রেম সাইজ হচ্ছে 260, এটা কম আসবে বেসিক্যালি, এটার ফ্রেম সাইজ ধরলাম 240। তাহলে এটার ফ্রেম সাইজ যদি 240 হয়, তাহলে কি এই যে মিনিমাম ফ্রেম সাইজ রিকোয়ারমেন্ট দ্যাট ইজ 256 সেটা কি ফুলফিল করে? করে না। আর যদি এটার ফ্রেম সাইজ এই মিনিমাম রিকোয়ারমেন্টের চেয়ে বড় হয়ে যায়, তখন আমরা বলবো যে হ্যাঁ মিনিমাম রিকোয়ারমেন্ট ফুলফিল করে। বুঝতে পারছি? তাহলে একটা হচ্ছে আমরা থিওরিটিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে বের করব যে আমার মিনিমাম ফ্রেম সাইজ কত হওয়া উচিত ওই থিওরিটিক্যাল ফ্রেম ট্রান্সমিশন টাইম থেকে। আরেকটা হচ্ছে আমার প্র্যাকটিক্যাল ফ্রেম ট্রান্সমিশন টাইম থেকে আহ আমরা চেক করে দেখবো যে আমার প্র্যাকটিক্যাল ফ্রেম ট্রান্সমিশন টাইম কত আছে, প্র্যাকটিক্যাল ফ্রেম সাইজ কত আছে। যদি প্র্যাকটিক্যাল ফ্রেম সাইজ আমার থিওরিটিক্যাল ফ্রেম সাইজের চেয়ে বড় থাকে, তখন আমরা বলবো যে হ্যাঁ অ্যাকচুয়ালি আমার রিকোয়ারমেন্ট ফুলফিল করে। আর যদি বড় না, তার চেয়ে কম হয়, ছোট থাকে, তখন আমরা বলবো যে মিনিমাম ফ্রেম সাইজ বা ফ্রেম ট্রান্সমিশন টাইম ফুলফিল করে না। ওকে, বুঝতে পারছি? Yes, sir. তার ওকে, একটা কোয়েশ্চেন ছিল। বলেন। তার এই যে 1 নম্বরে তোমার একটা লেখা আছে যে ম্যাক্সিমাম প্রপাগেশন টাইম। তার ম্যাক্সিমাম প্রপাগেশন টাইম আর নর্মাল প্রপাগেশন টাইম দুটো হ্যাঁ হ্যাঁ, কি একই একই। এক্সাক্ট? এগুলো কনফিউজ স্যার এখানে হওয়ার একটা জন্য। কোশ্চেন থাকে, যখন মিনিমাম প্রপাগেশন টাইম কি কখনো আস করতে পারে? না, মিনিমাম মিনিমাম জিনিসটা থাকে হচ্ছে ওই ইয়েতে, গার্ড ব্যান্ডের ম্যাথ গুলোতে বলে না যে মিনিমাম ব্যান্ডউইথ হচ্ছে এত। হ্যাঁ, তো এই মিনিমাম ম্যাক্সিমাম এই কথাগুলো নিয়ে খুব বেশি বদার হওয়ার দরকার নেই, এগুলো জাস্ট মানে লজিক্যালি চিন্তা করে দেখবেন যে মিনিমাম বলছে মানে, বলেন এখানে ম্যাক্সিমাম বলছে কারণ কি, এখান থেকে এখানে যেতে এর চেয়ে বেশি সময় লাগে না। ওকে, আর ওখানে মিনিমাম বলছে মানে ব্যান্ডউইথ মিনিমাম এতটুকু লাগে, এর চেয়ে বেশি ব্যান্ডউইথও তো থাকতে পারে। তো ওই ম্যাক্সিমাম মিনিমাম এই কথাগুলো নিয়ে অত বেশি বদার হওয়ার দরকার নেই। আচ্ছা, আরেকজন একটা দিয়েছেন। আচ্ছা, আমি ম্যাথ, ওকে, এই ম্যাথ তো পুরাটা করে দেওয়ার দরকার নাই। কি বলছে, কনসিডার 5 চ্যানেল, 5টা চ্যানেল, 2 উইথ এ বিট রেট অফ 240 kbps and 3 with a bit rate of 180 kbps. What are the multiplexed with one synchronization are to be multiplexed with one synchronization bit? তাহলে দেখেন আমি জাস্ট ফিগারটা ড্র করে দেই, তারপরে বাকি জিনিসটা সহজ। কি বলছে, দুইটা হচ্ছে 240, তিনটা হচ্ছে 180।
উম, তাহলে 5টা চ্যানেল, এর মধ্যে দুইটা হচ্ছে 240, তাহলে এটাকে ধরলাম 240, 240, বাকি তিনটা হচ্ছে 180, 180, 180, 180। আচ্ছা। হুম, এখন কি করা যায় স্যার দেখেন। প্রত্যেকটাকে 50 কেবি পেস্ট করে দেবো। হ্যাঁ স্যার হ্যাঁ এই আচ্ছা একশো দেখেন আশি এর গুলো ট্রিপ্লেক্স করে দিব অথবা হ্যাঁ আমি বলছি দেখেন, এটা বেসিক্যালি অনেকভাবেই সলভ করা যায়। এই ম্যাথ এটা আপনাদের জন্য সুবিধা কারণ, কারণ এখানে কিন্তু আপনাকে কিছু বলে দেয় নাই যে আপনার চ্যানেল সংখ্যা বাড়ানো যাবে না বা চ্যানেল সংখ্যা কমানো যাবে না বা এরকম কিছু বলে নাই। ওকে, সেক্ষেত্রে আপনি বিভিন্ন পন্থাই অবলম্বন করতে পারেন। কেউ কেউ হয়তো বললেন যে আমি এই কি করতে পারি, উম, আচ্ছা এই যে মনে করেন 240, দুইটাকে একসঙ্গে করে এটা করলাম হচ্ছে, যদি এটা আসলে প্র্যাকটিক্যালি ফিজেবল না, আমি তবুও বলছি কেউ যদি এইভাবেও চিন্তা করেন তাতে অসুবিধা নাই, যে আমি 240টাকে একসঙ্গে করে সেখানেই আঁকি। হুম, যে 240টাকে একসঙ্গে করে এটাকে বানালাম হচ্ছে কত, 480। এরপরে এই তিনটাকে একসঙ্গে করে করলাম 3 × 18 কত হয়, 36, 56 মনে হয়, 54, তাই না? 540। ওকে, এরপরে এটার সঙ্গে আমি পালস স্টাফিং অ্যাড করে এটাকেও 540 করে ফেললাম, তাহলে আমার এখন চ্যানেল হয়ে গেল দুইটা, একটা 540 এখানে, এখানে একটা 540। ওকে, তারপরে এটা নিয়ে ক্যালকুলেট করলেন। ওকে, যেহেতু কোশ্চেনে এরকম কিছু মানা করে নাই, সেক্ষেত্রে আপনার এই অ্যাপ্রোচটাও ভুল না। ওকে, এটার জন্য আপনি মার্ক পাবেন। ওকে, আর হতে পারে কিরকম, কেউ হয়তো আরো বললেন যে যদিও বলছি এটাও ফিজিবল না, সেটা হচ্ছে যে এইগুলো সবগুলোকে পালস স্টাফিং অ্যাড করে 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 240 করে ফেলবেন। ওকে, কিন্তু সেটাও আসলে লজিক্যালি কমন সেন্স বলে যে এইভাবে করাটা উচিত না, তাহলে অনেকগুলো এক্সট্রা বিট অ্যাড করতে হচ্ছে, তাই না? আচ্ছা, এখন এটার ভালো ওয়ে হচ্ছে যে আমরা চ্যানেলগুলোকে বাড়ায় ফেলতে পারি। কিভাবে বাড়াবো? এটার একটা কমন অ্যাপ্রোচ হচ্ছে এই যে এইখানে যে ভ্যালুগুলো আছে না, সেগুলোর জিসিডি বা গসাগু একটু বের করার চেষ্টা করেন। তাহলে গসাগু বের করলে দেখেন তো কত আসে, 60 আসে না এদের জিসিডি? Yes, sir, 60 আসে। তখন বেসিক্যালি আমরা কি করব, এই সবগুলোকে ওই জিসিডি ওয়াইজ ভাগ করার চেষ্টা করব। ওকে, তাহলে দেখেন জিনিসটা হয়তো দেখতে বড় হবে, কিন্তু আলটিমেটলি আমার এটাতে সুবিধা কি যে এখানে কোনো এক্সট্রা পালস স্টাফিং দরকার হবে না। ওকে, এরকম এই যে 240কে আমি, সরি, 240কে যদি আমি 60-তে ভাগ করি, তাহলে একটা, দুইটা, তিনটা, চারটা, এটাও 60, এটাও 60, এটাও 60, এটাও 60। ওকে, এটাকেও 60-তে ভাগ করি, একটা, দুইটা, তিনটা, চারটা। ওকে, এইটাকে 60-তে ভাগ করলে তিনটা, এটাকেও 60-তে ভাগ করলে তিনটা, এইটাকেও 60-তে ভাগ করলে তিনটা। ওকে, এখন তাহলে দেখেন সবগুলো 60 60 60 হয়ে গেছে না, এবং টোটাল চ্যানেল কটা হয়েছে এখানে, চারটা, চারটা 8টা, আর এখানে হচ্ছে 9টা, 8টা আর 9টা টোটাল মিলে হচ্ছে 17টা চ্যানেল হয়েছে। ওকে, তাহলে এই এখন 17টা চ্যানেল, প্রত্যেকে 60 কিলোবিট পার সেকেন্ড করে, আর বাকি যা ইনফরমেশন আছে সেটা দিয়ে তো আপনি করতেই পারবেন। বুঝতে পারছেন? ওকে, তো এটা বলার উদ্দেশ্য হচ্ছে যদি না স্পেসিফাই করে দেওয়া থাকে যে চ্যানেল সংখ্যা বাড়াতে হবে বা কমাতে হবে, সেই ক্ষেত্রে আপনি ওই সময় পরীক্ষার হলে যেভাবে মনে হয় যে লজিক্যাল সেভাবেই করে দিয়ে আসতে পারেন, অসুবিধা নাই। আর যদি স্পেসিফিক্যালি বলে দেওয়া থাকে তখন আপনাকে হয়তো ওই যেটা অ্যাকচুয়ালি হওয়া উচিত সেটা দিয়েই করতে হবে। ওকে, আর যদি বাড়াতে হয় তখন কি করতে পারেন, যে এরকম তাদের জিসিডি বা কমন ডিভিজর দিয়ে প্রত্যেকটাকে ডিভাইড করে ফেলতে পারেন। ওকে, তারপরে যখন সবগুলো সমান হয়ে যাবে তখন সেটা দিয়ে বাকি অংশটুকু সলভ করবে।
আর স্যার বাকিটা এই তো, ক্ষেত্রে কি স্যার সবগুলো সমান হওয়ার পরে 60 কিলোহার্টজ এটাই কি থাকবে স্যার ইনপুট রেট? হ্যাঁ, সবগুলো সমান হওয়ার পরে যেই অংশটুকু আসবে সেটা থেকে আমরা বাকি ম্যাথ সলভ করব। ওকে। তাহলে স্যার যদি মানে এটা তো তাহলে স্যার এক একজনের এক এক প্রসেস হবে, যদি কেউ পালস টাইপিং করে তাহলে তার ইনপুট রেট আলাদা আসবে, হ্যাঁ হ্যাঁ, আসুক, সমস্যা কি। মানে অ্যান্সারটা আলাদা আলাদা হতে পারে। হ্যাঁ হ্যাঁ, হতে পারে। জি জি। মানে যদি আপনার কোশ্চেনে যেই যেই ক্রাইটেরিয়া বলছে সবগুলো সেট, সবগুলো ক্রাইটেরিয়া ফুলফিল করে, তাহলে আপনাদের যদি ডিফারেন্ট ডিফারেন্ট অ্যান্সার আসে সেটাতেও কোনো অসুবিধা নাই। স্যার কোশ্চেনে যদি কোনো মানে তিনটা প্রসেসের মধ্যে যদি কোনো কিছু বলা না থাকে তাহলে আমরা যে কোনো একটা ইউজ করতে পারবো। হ্যাঁ, যে কোনো ইউজ করতে পারবেন, কিন্তু একটু লজিক্যাল বা কমন সেন্স ইউজ করবেন। হ্যাঁ, যেমন আমি একটু আগে যেটা বললাম যে এই 180 গুলোকে আমি পালস স্টাফিং ইউজ করব, সেটা তো আসলে বলেন একটা নর্মাল স্টুডেন্ট হিসাবে এটা কি আসলে খুব ফিজেবল সলিউশন মনে হচ্ছে? সেক্ষেত্রে হয়তো আপনাকে আমি মার্ক দিব, এরকম না যে কাটতে পারবো কারণ অ্যান্সারটা তো থিওরিটিক্যালি ভুল না, কিন্তু সেখান থেকে হয়তো কিছু মার্ক ডিডাক্ট করতে হবে। কারণ এটাও তো আসলে একটা এক্সামের পার্ট যে আপনি আসলে একটা প্রবলেমকে লজিক্যালি ভাঙতে পারতেছেন কিনা, মানে ফিজিবল একটা সলিউশন দিচ্ছেন কিনা। ওকে, কিন্তু এটার জন্য যে আপনাকে আমি 0 দিয়ে দিব জিনিসটা এরকম হবে না। স্যার মেইনলি তাহলে আমরা হচ্ছে একটা চ্যানেলে এরকম কোশ্চেন থাকলে সেটাকে ডিভাইড করে আমার যখন টোটালটা সেম রেটটা আসবে সেটাই আমার মেইন ইনপুট রেট হবে। হ্যাঁ না, হ্যাঁ হ্যাঁ, সেম আসার পরে আমার ওই টিডিএম এর ম্যাথ শুরু হবে। শুরু ওকে, হবে। তার বুঝতে আগের পেরেছি। এগুলো হচ্ছে আমার প্রি প্রসেসিং স্টেপ, এগুলো আমি আমার মতো করে। স্যার এরকম অ্যাসাইনমেন্টে একটা কোশ্চেন ছিল, মানে সেইটা যদি স্যার আপনি এইভাবে ডিভাইড করতে চাই হয় না, মানে ওইটা হচ্ছে আপনার পাঁচ টাপিং করতে হয়। আপনি যেটা একটু আগে বললেন যে দুইটা চ্যানেলেই যদি পাঁচ টাপিং করি, একটা ছিল হচ্ছে 240 আর একটা ছিল স্যার 220। আচ্ছা, হ্যাঁ, এই ক্ষেত্রে তো দেখেন, এই ক্ষেত্রে তো আসলে আপনি যদি জিসিডি দিয়ে ভাগ করতে চান, এখানেই আসবে 12টা চ্যানেল, এখানে আসবে 11টা চ্যানেল, কারণ দুইটা জিসিডি মনে হয় 20, তাই না? জি স্যার, হ্যাঁ এটাই বলুন। তো তখন তো এই 12টা চ্যানেল আর 11টা চ্যানেলে ভাগ করার চেয়ে এখানে জাস্ট 20 পাঁচ টাপিং কেবিপিএস, করাটা। হ্যাঁ, পালস স্টাফিং করাটা বেশি ফিজিবল, তাই না? তখন আপনি হয়তো পালস স্টাফিং করলেন। জি স্যার। ওকে স্যার। ওকে, তো দেখেন আপনারাই তো অ্যান্সার বলে দিচ্ছেন বা আপনারা নিজেরাও বুঝতে পারছেন যে কোনটা হওয়া বেশি লজিক্যাল। তো ওই জিনিসটাই জাস্ট এক্সাম হলে ইউজ করবেন। আচ্ছা স্যার, হ্যাঁ, বলেন। ইনপুট ডিউরেশনের উপর কি স্লট সাইজ কি ডিপেন্ড করে, মানে স্লট সাইজের উপর কি ইনপুট ডিউরেশন ডিপেন্ড করে? ইনপুট বিট ডিউরেশনের উপর স্লট সাইজ ডিপেন্ড করে না, কারণ ইনপুট বিট ডিউরেশন হচ্ছে ইনপুট, 1/input rate. হ্যাঁ, 1/input রেট। ইনপুট হ্যাঁ, বিট ডিউরেশন, এটা কি আমার মানে একটা বিটের জন্য ইয়ে হ্যাঁ করতেছে? হ্যাঁ হ্যাঁ, আর ওয়ান বাই শুধু মানে ইনপুট ডিউরেশন বললে? 1/input রেট। আচ্ছা, শুধু ইনপুট রেট, ইনপুট ডিউরেশন বললেও আমরা ইনপুট বিট ডিউরেশনই ধরে নিব। মানে ওই স্লট সাইজের সাথে কোনো হিসাব নাই? না, স্লট সাইজের সঙ্গে কোনো আচ্ছা, আর ওই সিনক্রোনাইজড এর সময় কি আউটপুট রেট, আউটপুট ডিউরেশনের কোনো চেঞ্জ হয়? মানে আউটপুট ডিউরেশনেরও তো ডেফিনেশনটা সেম না, মানে 1 বাই আউটপুট রেট হ্যাঁ, এরকম। 1/আউটপুট রেট। তো ওইটার সাথে ফ্রেম ডিউরেশনের কোনো সম্পর্ক নেই? ফ্রেম ডিউরেশনের সম্পর্ক নাই, কিন্তু ওই যে ফ্রেম সাইজের একটা সম্পর্ক আছে। আপনি হ্যাঁ, যদি ফ্রেম সিনক্রো, সাইজটা চেঞ্জ হচ্ছে, ওই জন্য হ্যাঁ আউটপুট হ্যাঁ, রেটটা চেঞ্জ ওই হচ্ছে। জন্য আউটপুট রেটটাও চেঞ্জ হয়ে যাবে। ওকে, আচ্ছা তো এই আচ্ছা পুরো প্রসেসটা ওইভাবে করে গেলে বাকিটা আর সমস্যা নেই। আচ্ছা। আরেকটা জিনিস ছিল হচ্ছে ওই সিআরসি তে ওই যে আমরা যখন বাইনারি ডিভিশন করি, তখন হচ্ছে যেটা সিনড্রোম আসে, হ্যাঁ ওটা হচ্ছে আমরা যেটা এক্সট্রা জিরো নিছি ওইটা, ওইটার জায়গায় আমরা ওটা বসাচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, ওটার কিন্তু জায়গায়। কিন্তু পলিনোমিয়ালের সময় আমরা হচ্ছি মানে অগমেন্টেড মেসেজের সাথেই বসাই দিচ্ছি ইয়াটা। হুম হুম হুম। মানে এটা আমরা ওই আগের মেসেজটার সাথে বসাচ্ছি না, রাইট? মানে হ্যাঁ, অগমেন্টেডটার সঙ্গে বসাবো, দ্যাট ইজ মনে করেন আপনার যদি ডাটা ওয়ার্ডটা থাকে x⁶ প্লাস x² প্লাস এক্স, আর ডিভিজরটা থাকে মনে করেন x³ প্লাস এক্স, তখন আমরা কি করি, আগেই ম্যাক্সিমাম পাওয়ার দিয়ে গুণ করি না? হুম হুম তাহলে এটা হয়ে যাবে x⁹ প্লাস x⁵ প্লাস x⁴। ওকে, হুম আর এরপরে যেটা আপনার রিমাইন্ডার আসবে, রিমাইন্ডার আসলে কিরকম x+1। ওকে, তাহলে এই অগমেন্টেডটার পরে হচ্ছে আমি, সরি, এই যে
চেঞ্জড যেই জিনিসটা সেটার পরে হচ্ছে আমি রিমাইন্ডারটাকে বসাই দিব, এর মাঝখানে বুঝতে একটা পারছি। প্লাস সাইন দিব। ওকে, Yeah. চেঞ্জটার সঙ্গে না বসালে ঝামেলাটা কোথায় বোঝা যায় কি দেখেন, চেঞ্জটার সঙ্গে না বসালে আপনি যদি অরিজিনালটার সঙ্গে বসাইতে চাইতেন, এই যে যেমন দেখেন এখানে রিমাইন্ডার কি আসছে x+1, ফলে কি হবে, এই x+1 বসাইতে গেলে তো এখানে টোয়াইস x+1 চলে আসবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। ওকে, তো এটা তো আসলে লজিক্যাল না। আর যেহেতু আমি এই যে অগমেন্টেডটার সঙ্গে বসাচ্ছি, ওইখানে তো আমি আগেই x⁻³ দিয়ে সবাইকে গুণ করে এই পাশে সরায় নিয়ে আসছি, হুম। ফলে এইখানে যারা থাকবে তারা অবশ্যই এই যে x এর লাস্ট বিটের পরের গুলো হবে। হ্যাঁ। ওকে, ফলে দেখবেন যে এরকম একটার সঙ্গে আরেকটা ওভারল্যাপ হচ্ছে না। Okay, বুঝতে পারছি। স্যার একটা কোশ্চেন ছিল স্যার এফডিএম থেকে। বলেন। স্যার এফডিএম এর হচ্ছে অ্যাসাইনমেন্টে একটা কোশ্চেন ছিল যে maybe 2 number question. We have an output channel bandwidth of 100 kilohertz starting from 1250 kilohertz. স্যার এখানে আউটপুট চ্যানেল ব্যান্ডউইথটা মানে কোনটা অ্যাকচুয়ালি ধরা উচিত, মানে কোশ্চেনের লাইনটা বুঝতেছি না। আউটপুট চ্যানেল ব্যান্ডউইথ হচ্ছে 100 kilohertz, 100 কিলোহার্টজ স্টার্টিং ফ্রম 1250 kilohertz. স্যার এই 1250 কিলো। স্টার্টিং ফ্রম এটা মানে বুঝতেছি না অ্যাকচুয়ালি। ওকে, তাহলে দেখেন এই যে আমরা জানি না ব্যান্ডউইথ মানে কি বলেন তো। স্যার আমি ব্যান্ডউইথ মানে হচ্ছে টোটাল চ্যানেল ইনটু মানে সেই চ্যানেলের যেই বিট রেট, বিট না না রেটটা না না থাকবে না, প্লাস ব্যান্ডউইথের গার্ড। দুইটা ডেফিনেশন আছে। একটা হচ্ছে আমি 1 সেকেন্ডে কতগুলো বিট পাঠাতে পারি, সেটা হচ্ছে ব্যান্ডউইথ, যেটাকে আমরা রিপ্রেজেন্ট করি বিট পার সেকেন্ড হিসাবে। আরেকটা ডেফিনেশন হচ্ছে এই যে হার্টজে। ওকে, হার্টজের জি স্যার। ডেফিনেশনটা হচ্ছে যে ব্যান্ডউইথ বা ওই চ্যানেলটা যেই ফ্রিকোয়েন্সিতে কাজ করে তার ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি আর মিনিমাম ফ্রিকোয়েন্সির যে ডিফারেন্স সেটাই হচ্ছে তার ব্যান্ডউইথ। ওকে, জি এটা স্যার। খুব সম্ভবত চ্যাপ্টার 3 এর একটা একদম শেষের দিকের স্লাইডে দেখবেন। ওকে, ব্যান্ডউইথকে দুই ভাবে রিপ্রেজেন্ট করা যায়। তাহলে আমরা জি যেহেতু কিলোহার্টজ দিয়ে করছি, দ্যাট মিনস আমরা সেকেন্ড ডেফিনেশনটা নিচ্ছি, দ্যাট ইজ আমার ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি আর মিনিমাম ফ্রিকোয়েন্সির ডিফারেন্সটাই ব্যান্ডউইথ। ওকে, তো এইখানে স্টার্টিং পয়েন্ট বলে মূলত ওই মিনিমাম ফ্রিকোয়েন্সিটা বলছে। ওকে, তো আমি যদি এই যে ফ্রিকোয়েন্সি ডোমেন রিপ্রেজেন্টেশন ধরি, দ্যাট মিনস এই যে আমার মিনিমাম ফ্রিকোয়েন্সিটা হচ্ছে এই যে এখানে এখানে এসে হয়তো 50। 1250, আর আমার ব্যান্ডউইথ যেহেতু 100, তার মানে কি যে বাকি অংশটুকু হচ্ছে আমার, দ্যাট ইজ এই 1250 থেকে 1350 পর্যন্ত আমার। ওকে, আর এই অংশটুকুই হচ্ছে এই বুঝতে পারছি। 100 কিলোহার্টজ। মানে অ্যাকচুয়ালি স্যার এখানে ব্যান্ডউইথটা হচ্ছে 100 কিলোহার্টজ, কিন্তু হ্যাঁ, এখানে ব্যান্ডউইথ বোঝাচ্ছে হচ্ছে যে 100, 1200। 1200 দিয়ে বেসিক্যালি স্টার্টিং পয়েন্টটা বোঝাচ্ছে। বুঝতে পেরেছি। যদি এন্ড পয়েন্টটা দিত তখন আপনার কি 1350 থেকে 100 বিয়োগ করে স্টার্টিং পয়েন্টটা বের করতে হতো, বের করে বলতেন যে আচ্ছা এই পোর্শনটা হচ্ছে আমার সেই কনসার্নড এরিয়াটা যেখানে আমি কাজ করব বা যেখানে আমি এই ডিভিশনটা করব, ফ্রিকোয়েন্সি ডিভিশনটা যেটাই হোক। স্যার এখন হচ্ছে কথা হচ্ছে এরকম দেওয়া থাকলে আমার হচ্ছে চ্যানেলের যে মানে বিট রেট বা ম্যাক্সিমাম ব্যান্ডউইথ বের করার কথা, তখন কি স্যার আমার এই 1250টা লাগবে? লাগবে না, ক্যালকুলেশনে লাগবে না, কিন্তু আপনাকে যদি কোশ্চেনে দেখাইতে বলে যে আপনি মনে করেন এই 5টা চ্যানেল ছিল, 5টা চ্যানেলকে সমান ভাগে ভাগ করছেন, তাহলে প্রত্যেকে কত করে পাবে, 20 কিলোহার্টজ 100 করে না। করে পাবো। হ্যাঁ, ঠিক 20 আছে, কিলো, জি স্যার। হ্যাঁ মনে করেন গার্ড ব্যান্ড 9। ওকে, হুম, হুম। তো তারপরে সেকেন্ড একটা পার্ট বললো যে আচ্ছা তাহলে এই যে যেই জিনিসটা করলেন এটা এখন আপনি ইয়েতে দেখান, এই ফ্রিকোয়েন্সি ডিভিশন, ফ্রিকোয়েন্সি ডোমেন রিপ্রেজেন্টেশন দেখান। ওকে, তখন আপনি এই যে তখন আমার লাগবে যে আচ্ছা আমার এটা 1250 থেকে শুরু হয়েছে, 1350-এ শেষ, তাহলে এই যে সবাই পাবে 20 20 করে, দ্যাট মিনস 1250 থেকে 1270 হচ্ছে প্রথমটা, 1270 থেকে 1290 হচ্ছে দ্বিতীয়টা, চ্যানেল 2, এটা জি বললাম স্যার। চ্যানেল 1, চ্যানেল 2, 1290 থেকে 1310 হচ্ছে তৃতীয়টা, চ্যানেল 3, 1310 থেকে 1330 হচ্ছে তৃতীয়টা, চতুর্থটা, চ্যানেল 4, আর এই 1330 থেকে 1350 হচ্ছে পঞ্চমটা, যেটা হচ্ছে চ্যানেল 5। বুঝতে পেরেছি।
যদি এটা এটা জানতে চায় তখন হচ্ছে আপনার ইনফরমেশনটা লাগবে, কারণ তখন তো আপনার স্টার্টিং পয়েন্টটা লাগবে যেখান থেকে আপনি ওই 20 কিলোহার্টজ 20 কিলোহার্টজ করে অ্যাড করতে করতে যাবেন। স্যার একটা কোশ্চেন ছিল স্যার টিডিএম থেকে, টিডিএম এর স্যার 1 নাম্বার যে কোশ্চেনটা, তার মানে অ্যাসাইনমেন্টের, এখানে স্যার 1000 বিট পার সেকেন্ড, তাহলে তো স্যার ইচ চ্যানেল ক্যান প্রসেস 1000 বিট পার সেকেন্ড, তাহলে তো দ্যাট এখানে মিনস হচ্ছে ওটা ইনপুট রেট। ইনপুট রেট স্যার, হ্যাঁ, তাহলে স্যার স্লট সাইজটা আমাদের কি হবে? 5 বিটস অ্যাট এ টাইম টু বি মাল্টিপ্লেক্স ইউজিং দ্য। ও যে ফাইভ 5 বিটস হবে। অ্যাট এ টাইম, দ্যাট ইজ প্রত্যেকটা চ্যানেল থেকে 5টা করে আসতেছে, তাহলে আমার স্লট সাইজ হচ্ছে 5। ওকে, স্লট সাইজের ডেফিনেশন কি? আমার একটা চ্যানেল থেকে ইয়েস স্যার। অ্যাট এ টাইম কয়টা করে বিট নিয়ে আমি ফ্রেমটা বানাচ্ছি। স্যার ওই পাশে আবার স্যার ফ্রেম রেট হইলো ইনপুট রেট ডিভাইডেড বাই স্লট সাইজ। স্যার এখানে হ্যাঁ, ইনপুট রেটটা তার মানে কি এক ওই হাজার একটা চ্যানেলের ইনপুট রেট। তাহলে 1000/5 হবে তাহলে হ্যাঁ, স্যার 1000/5 হবে ফ্রেম রেট। ফ্রেম রেট। ইয়েস স্যার, থ্যাংক ইউ স্যার। আর স্যার ফ্রেম সাইজে যদি আমরা যাই তাহলে স্যার প্রতিটা চ্যানেল থেকে 5টা করে হ্যাঁ, বিট আসতেছে। আর এখানে স্যার 5টা চ্যানেল 5টা চ্যানেল, তাহলে আর দুইটা কত? হলো সিনক্রোনাইজিং বিট, তাহলে স্যার 27টা। 27টা। হ্যাঁ, এই যে 5টা চ্যানেল, প্রত্যেকটা থেকে 5টা, তাহলে 5 5 25। তার সঙ্গে এক্সট্রা কি অ্যাড হচ্ছে? এই যে সিনক্রোনাইজিং দুইটা বিট। সিনক্রোনাইজিং বিট। দুইটা মিলে 27। আর স্যার আরেকটা স্যার ইনপুট ডিউরেশনের জায়গায়, এখানে ইনপুট ডিউরেশন কি 1/1000 হবে একটা চ্যানেলের জন্য হ্যাঁ, হ্যাঁ, নাকি 5টা ইনপুট চ্যানেলের জন্য? ইনপুট ডিউরেশন হচ্ছে ওই একটা চ্যানেলের জন্যই, ওকে স্যার। যেটা বলেছিলাম ডিউরেশন সবসময় 1/রেট। হ্যাঁ, ইয়েস স্যার। স্যার টিডিএম এর একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে স্যার 5টা চ্যানেল থেকে বলছে যে 3 উইথ এ বিট রেট 240 and 2 উইথ এ বিট রেট 220 আর টু বি মাল্টিপ্লেক্সড উইথ 1 সিনক্রোনাইজেশন বিট। স্যার এখানে কোনো এট এ টাইমে কত বিট যাচ্ছে এটা কোনো কিছু বলা নাই, তাহলে আমরা স্লট সাইজ ও কিভাবে হ্যাঁ, বের করবো? যদি বলা না থাকে সেক্ষেত্রে আপনি স্লট সাইজ হিসাবে 1 ধরবেন, মানে অ্যাট এ টাইম একটা করে বিট যাচ্ছে। এটা কি স্যার লিখে দিব মানে কোশ্চেন অ্যান্সারে যে আমরা অ্যাজিউম করে নিছি হ্যাঁ, 1 বিট? লিখে দিতে পারেন, বলতে পারেন যে যেহেতু মেনশন করে নাই আমরা একটা বিট ধরে নিয়ে ক্যালকুলেট করছি। ওকে স্যার। স্যার আউটপুট ডিউরেশন কি, মানে 1 সেকেন্ডে কতগুলা ডাটা মানে বিট বের হচ্ছে এটা? না, আউটপুট ডিউরেশন মানে আমি সেই আউটপুট চ্যানেলে বিট গুলো পাঠাচ্ছি, সেখানে প্রতিটা বিট আমার সেন্ড করতে কতটুকু সময় লাগছে। ওকে, লেটস সে আমি বললাম আউটপুট রেট হচ্ছে 10 বিট পার সেকেন্ড। ওকে, তাহলে উল্টাভাবে বললে বলেন তো কি 100 বিট পার সেকেন্ড, তাহলে কি 100টা বিট পাঠাতে আমার সময় লাগে 1 সেকেন্ড। 1 সেকেন্ড। একটা বিট পাঠাতে কত সময় লাগে? 1/100। 1/100 সেকেন্ড। ওকে, তাহলে এই একটা বিট পাঠাতে যেই সময় সেটাই তো আমার ডিউরেশন, তাই না? জি। এই জন্যই ওই যে আহ সবসময় ইনভার্স করে দিই আমরা। তার মানে স্যার আউটপুট রেটটা হচ্ছে 1 সেকেন্ডে কতগুলো যাচ্ছে? হ্যাঁ, রেট তো সবসময় ওটাই, 1 সেকেন্ডে আচ্ছা। কতগুলো যায়। আউট এই ফ্রেম রেট মানে 1 সেকেন্ডে কয়টা ফ্রেম যাচ্ছে, জি ইনপুট স্যার। রেট মানে 1 সেকেন্ডে কয়টা বিট ইনপুট হিসাবে আসছে, এরকম। আচ্ছা স্যার, তাহলে আউটপুট রেটটা কি হচ্ছে একটা চ্যানেলে যতগুলো বিট যাচ্ছে ওই সংখ্যাটাকে চ্যানেল সংখ্যা দিয়ে গুণ করলে বের হবে? না, হ্যাঁ, এইটা হলে তো সুবিধাই হইতো আমাদের, তাহলে ক্যালকুলেশন ইজি হয়ে যাইতো। ওকে, কিন্তু এটা সবসময় ট্রু না। ওকে, যেমন মনে করেন এখানে 100 100 100 100, হ্যাঁ, আপনি এখানে টিডিএম করলেন, তাহলে এখানে তো 400 হওয়ার কথা আপনি যেটা বলছেন, তাই না? জি। ওকে, কিন্তু এইটা এইভাবে আমি শিখাই নাই কেন? কারণ এখানে প্রবলেমটা হচ্ছে আমরা অনেক সময় করি কি, এই যে ফ্রেম গুলো যে বানাই, ওকে, এই ফ্রেমের ভিতরে ভিতরে আবার সিনক্রোনাইজিং বিট অ্যাড করে দিই না? জি। এই সিনক্রোনাইজিং বিট গুলো কি ইনপুট চ্যানেল থেকে আসে? না না, স্যার। তো এগুলো তো আমরা নিজেরা অ্যাড করি। ওকে, ফলে এই যে আমরা যদি জাস্ট চোখ বন্ধ করে এই চারটাকে গুণ করে দিই তখন কিন্তু পাবো না, কারণ এই বিট গুলো তো এই সেকেন্ডের মধ্যেই যাচ্ছে। জি। ওকে, এই জন্য আমি হচ্ছে ওটা ফ্রেম দিয়ে ক্যালকুলেট করি যে আচ্ছা আমার 1 সেকেন্ডে ফ্রেম যাচ্ছে লেটস সে 100টা, আর প্রতিটা ফ্রেমের সাইজ হচ্ছে, ওই যে আমি ফ্রেম সাইজ যখন ক্যালকুলেট করি তখন তো সিনক্রোনাইজিং বিটটা হিসাব করি, তাই না? হ্যাঁ। হ্যালো,
জি ওই স্যার। তখন হচ্ছে এই যে যেমন একটু আগে আমরা দেখছিলাম ফ্রেম সাইজ হয়তো 27, তখন হয়তো আমরা বলছি যে 2700। মানে যদি ওই ওকে। সিনক্রোনাইজিং বিটটা না থাকতো তাহলে এই জিনিসটা আমার সবসময় কাজ করতো, যে আমার যতগুলো ইনপুট রেট সেগুলোকে যোগ করে দিলেই আমি আউটপুট রেট পেয়ে যাব। ওকে স্যার আর একটা কোশ্চেন ছিল স্যার, আমরা যে আহ, দুই বলেন। নম্বর কোশ্চেনের টিডিএম এর যে মাল্টিপ্লেক্স ইউজিং দ্য কনসেপ্ট, মানে 5 লাইনস অ্যাট এ টাইম আর টু বি হ্যাঁ, মাল্টিপ্লেক্স ইউজিং, এখানে স্যার 5 লাইনস মাল্টিপ্লেক্স বললে কি আমরা 5টা চ্যানেল ধরে নিব যেরকমটা প্রথমটা ধরছিলাম? না না, 5 লাইনস অ্যাট এ টাইম মানে আমার একটা চ্যানেল থেকে 5টা করে লাইন এসে মাল্টিপ্লেক্স হচ্ছে। ইয়েস স্যার, কিন্তু ওকে। এখানে আর এই চ্যানেল। 5টা লাইন মানে কত বিট, সেটা তো ওই যে ক্যারেক্টার বের আমরা, করতে হবে না স্যার? হ্যাঁ হ্যাঁ, ওই ক্যারেক্টার মানে প্রত্যেক লাইনে কয়টা ক্যারেক্টার, একটা ক্যারেক্টার মানে 8 বিট, ওইটা থেকে গুণ টুন করে বের করতে হবে যে টোটাল তাহলে কত বিট না স্যার, ওইটা আসতেছে। চ্যানেলের কথা বলতেছি স্যার, যে আমরা প্রথমটাই আমরা স্যার 5টা চ্যানেল ধরলাম, এখানে তো চ্যানেলের কথা উল্লেখ করা ছিল না। ওটাতে 5টা চ্যানেল ধরলাম মানে? স্যার 1 নাম্বার কোশ্চেন যেটা ছিল যে 1000 বিট পার সেকেন্ড ইফ 5 বিটস অ্যাট এ টাইম আর টু বি মাল্টিপ্লেক্স ইউজিং দ্য কনসেপ্ট অফ টু হুম হুম টিটি হুম হুম হুম। সিঙ্ক্রোন উইথ টু। এখানে স্যার তো কোনো চ্যানেল বলা ছিল না যে 5 চ্যানেলস, তো আমরা 5 বিট অ্যাট এ টাইম মাল্টিপ্লেক্সের জন্য 5টা চ্যানেল ধরছি এরকম। না না না, 5টা চ্যানেল তো একদম শুরুতে বলা আছে, দেখেন 5টা চ্যানেল ও জি স্যার, আসতেছে। 5 চ্যানেলস, ইয়েস আর 5 বিট হচ্ছে আমার একটা চ্যানেল থেকে আসতেছে। স্যার, ইয়েস স্যার। ওকে। আর এখানেও সেম 5 লাইনস হচ্ছে একটা চ্যানেল থেকে আসতেছে। ইয়েস স্যার। ওকে, তারপর দুইটা স্যার 5 জন্য হয়তো কনফিউজিং লাগতেছে, কিন্তু এটা হয়তো 6 ওইটা হইতে পারতো, স্যার এটা 10 হইতে পারতো। লাইনটারে ক্যারেক্টার, তারপর হ্যাঁ ক্যারেক্টারে হ্যাঁ হ্যাঁ কনভার্ট করে নিব, ইয়েস স্যার, হ্যাঁ তারপর হ্যাঁ। বিট। ইয়েস স্যার। ইনপুট রেট বের করতে কি সবগুলা ইনপুট চ্যানেল গুণ দিতে হবে, যতটা না, ইনপুট চ্যানেল আছে? ইনপুট রেট মানে একটা চ্যানেলের জন্য ইনপুটটা কত সেটা বের করতে হবে। আচ্ছা আচ্ছা, ওকে। স্যার স্যার পেজের ক্ষেত্রে যেটা স্যার ছিল, এটার ক্ষেত্রে স্যার ইনপুট রেট বের করার জন্য কি আমার 8 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে? হ্যাঁ, যদি আপনি বিট পার সেকেন্ড বের করতে চান তাহলে বিটে কনভার্ট করে নিতে হবে না সবকিছুকে। স্যার একটা পার চ্যানেল কত করে বিট পাঠাচ্ছে, এইটা তো শুধু স্যার ফ্রেম সাইজ বা ফ্রেম ডিউরেশনের শুধু এফেক্ট করবে না স্যার? পার চ্যানেল কয়টা করে বিট পাঠাচ্ছে মানে? মানে স্যার ওই যে কোশ্চেনে দেওয়া থাকে যে আহ, যে একটা চ্যানেল 5টা করে বিট পাঠাচ্ছে, মানে স্লট সাইজের কথা বলতেছিলাম স্যার। হ্যাঁ, স্লট সাইজের কথা বলছো। এখন হ্যাঁ, তো আপনার ওইটা কোশ্চেন। তো শুধুমাত্র স্যার ইয়ার ক্ষেত্রে মানে আপনার ফ্রেম রেট আর ডিউরেশনটাকে এফেক্ট করতেছে না? হ্যাঁ, বাকিগুলো তো স্যার ফ্রেম রেট আর ডিউরেশনটাই এফেক্ট করছে, ইনপুট রেটে তো কোনোটার ইয়ে নাই, এফেক্ট নাই। আচ্ছা স্যার, আউটপুট রেটে কি স্যার কোনো চেঞ্জ আসবে স্যার? আউটপুট রেটে চেঞ্জ আসবে না যদি না সিনক্রোনাইজিং বিট চেঞ্জ হয়। জি স্যার। আচ্ছা, একটা জিনিস ছিল ওই যে স্যার, যদি স্যার কোয়েশ্চেনে এরকম আপনার 5টা চ্যানেল দিয়ে দিল, তারপর আহ, আহ, দেখাই দিল যে এগুলোর আউটপুট রেট আপনার সাপোজ 100। এখন স্যার হ্যাঁ? যদি পাঁচটা আহ, চ্যানেল, 5টা চ্যানেল দিয়ে কি বললো? 5টা চ্যানেল দিয়ে দিল, তারপর স্যার টিডিএম করার পর এদের আউটপুট রেটের মানে মানটাও লিখে দিল, কিছু আউটপুট কোয়েশ্চেনে স্যার দেখেছিলাম এরকম থাকে স্যার। তো সেক্ষেত্রে আহ, যদি স্যার আমরা পাবলিক স্টাফিং করি বা হচ্ছে মাল্টি লেভেল করি, সেক্ষেত্রে তো স্যার আউটপুট রেট চেঞ্জ হচ্ছে। বাট যদি কোনো কারণে স্যার এমন হলো যে আমার পালস স্টেপিং এর প্রয়োজন হচ্ছে না বা মাল্টি লেভেল করার প্রয়োজন হচ্ছে না, সেক্ষেত্রে কি স্যার আউটপুট রেট কোশ্চেন যেটা থাকবে সেটাই হবে? এরকম কোনো কোশ্চেন দেখি নাই যে আউটপুট রেট বলে দেওয়া আছে, কারণ আউটপুট রেটটা তো আসলে এই ব্যাকট্র্যাক করে এখানে নিয়ে আসা যায় না, কারণ এখানে তো আমার স্যার সিনক্রোনাইজিং বিট থাকতে পারে। ওকে। আর যদি বলে বলে দেওয়া যে বলতে সিনক্রোনাইজিং বিট বলে দেওয়া না থাকে, যে সিনক্রোনাইজিং বিট নাই, সেই ক্ষেত্রে আমরা তো ইজি, সেক্ষেত্রে তো আমরা বলতে পারি যে আউটপুট রেটটাকে আমি যেহেতু এখানে 5টা চ্যানেল, 5 দিয়ে ডিভাইড করলে মানে সমান সমান ভাগে ভাগ করে দিয়ে ইনপুট রেট বের করে ফেলতে পারবো। স্যার আমি আপনার বলছিলাম যে এরকম থাকতে আপনার 5টা চ্যানেল দেওয়া আছে,
ওকে, প্রত্যেকটা 100 করে, আর আউটপুটে মানে স্যার কোয়েশ্চেনের ছবির মধ্যেই দেওয়া, আর আউটপুটের মানে ওখানে স্যার টিডিএম করার পরে 500 কেবিপিএস মনে করেন লেখা, ঠিক আছে, মানে ওকে, কিলোওয়াট লেখা সেক্ষেত্রে আর কি। ওকে। তারপরে মানে স্যার কোশ্চেনটা কি, মানে আলটিমেটলি জানতে চাইছে কি? এক্ষেত্রে মানে যদি কোয়েশ্চেনে আউটপুট রেট চায় তাহলে কি স্যার 500 হবে না? হ্যাঁ, মানে সেক্ষেত্রে তো আপনার এখানে বলেই দেওয়া আছে, আপনার তো ক্যালকুলেট করার দরকার নাই। জি স্যার, এইটাই স্যার এইটাই আচ্ছা, জিজ্ঞেস আচ্ছা, করার। ওকে, হ্যাঁ, ঠিক আছে, সেক্ষেত্রে তো বলে দেওয়া আছে। স্যার একটা কোশ্চেন ছিল যে হ্যাঁ, হাউ মেনি ইনপুট চ্যানেলস আর দেয়ার আফটার ডুইং মাল্টিপ্লেক্সিং, এটা বলতে মানে কি চাচ্ছে? ওটা হচ্ছে ওই যে একটু আগে আমরা দেখলাম না যে এরকম মনে হয় ছিল 240, 240, 240, আর এখানে মনে হয় 180, 180। ওকে, ফলে তো আমরা দেখলাম যে এখানে আমার বাড়ায় ফেলতে হচ্ছে, তাই না? তাহলে এই যে বাড়ানোর পরে যে টোটাল চ্যানেল, যেমন যেটা ওই থাকছে। এক্সাম্পলে মনে হয় 17টা ছিল, তাহলে সেটা হচ্ছে আমার অ্যান্সার। যদি আনচেঞ্জড অবস্থায় থাকে তাহলে তার তো আনচেঞ্জড পাঁচটা আছে, পাঁচটাই। হ্যাঁ, আর কোনো কোশ্চেন? স্যার অ্যাসাইনমেন্টের ব্লক কোডিং এর একটা কোয়েশ্চেন ছিল। বলেন। স্যার এখানে তো আমাদের ডেটা ওয়ার্ড আর কোড ওয়ার্ডের টেবিলটা দেওয়া, এন্ড স্যার বলা যে রিসিভার হচ্ছে একটা ভুল কোড ওয়ার্ড রিসিভ করছে, এন্ড আচ্ছা, অরিজিনাল ডেটা ওয়ার্ডটা আমরা হচ্ছে রিট্রিভ করতে পারবো নাকি। স্যার হ্যাঁ, হ্যাঁ, এটার কেসে কি সব সময় মিনিমাম মিনিমাম হামিং ডিসটেন্স যেটা, ওটাই কি স্যার সব সময় হবে, মানে এটা কেমনে বের করবো? আচ্ছা, হ্যাঁ, এটা আসলে সবসময় হবে গ্যারান্টেড না, আমাদের কি বলবো অপটিমিস্টিক ওয়েতেই আসলে সলভ করতে হবে। হ্যাঁ, যে আমরা হয়তো দেখলাম যে একটার কোড ওয়ার্ড হচ্ছে 101101, একটার কোড ওয়ার্ড হচ্ছে 000111, একটার কোড ওয়ার্ড হচ্ছে 111000, আর একটার কোড ওয়ার্ড হয়তো 111110। ওকে, আর আমি বলছি যে আমি যেই রিসিভ করছি কোড ওয়ার্ডটা সেটা এরকম কিছু একটা। আচ্ছা, তাহলে এখন প্রবলেমটা হচ্ছে যে এই কোড ওয়ার্ডটা থেকে আমার সরি, আমার যে গিভেন কোড ওয়ার্ড গুলো এখান থেকে আমার এই রিসিভ কোড ওয়ার্ডে একটা ইরর হয়েছে কিনা সেটা প্রথমে ডিটেক্ট করতে হবে। প্রথম ডিটেকশনটা তো সহজ, যে আমার রিসিভ কোড ওয়ার্ডটা যদি এই চারটার মধ্যে না থাকে তাহলেই তো আমি বুঝতে পারছি যে এটা কোনো একভাবে রিসিভ চেঞ্জড হয়েছে বা ইরর হয়েছে, কারণ আমাকে যদি ইরর না হতো এই চারটার মধ্যে কোনো একটা হতো। ইয়েস স্যার। ওকে, এটা গেল আমার ফার্স্ট স্টেপ, ইরর হয়েছে এটা ডিটেক্ট করলাম। সেকেন্ড স্টেপে আমরা বলছি ইররটাকে কারেক্ট করতে চাই। ওকে, এখন কারেক্ট করার জন্য আমরা দেখেন উপরে আগেই বের করে নিয়ে আসি না যে এই চারটার মধ্যে মিনিমাম হ্যামিং ডিস্টেন্স কত, প্লাস ওইখান থেকে আমি কত বিট ইরর হলে কারেক্ট করতে পারি, কত বিট ইরর হলে ডিটেক্ট করতে পারি, ইয়েস স্যার। এগুলো আগেই ক্যালকুলেট করি না। লেটস আমরা বললাম যে আমার মিনিমাম হ্যামিং ডিস্টেন্স হচ্ছে 3, আমি ক্যালকুলেট না করে জাস্ট বলতেছি। হ্যাঁ, তাহলে আমরা কারেক্ট করতে পারবো কত, 2 বিট পর্যন্ত, আর ডিটেক্ট করতে পারবো 1 বিট পর্যন্ত। ওকে, এখন এই রিসিভড কোড ওয়ার্ডটার সঙ্গে আপনি সবগুলারই হ্যামিং ডিস্টেন্স বের করেন। ওকে, লেটস সে আমি হ্যামিং ডিস্টেন্স বের করে এটার জন্য পাইলাম 2, এটার জন্য পাইলাম 3, এটার জন্য পাইলাম 2, এটার জন্য পাইলাম 2। ওকে, এই কথাটার অর্থ কি আসলে বলেন তো? এই বিটটা থেকে 2টা বিট চেঞ্জ হইলে এটা আসে, এই বিটটা থেকে 3টা বিট চেঞ্জ হইলে এটা আসে, এই বিটটা থেকে 2টা বিট চেঞ্জ হলে এটা আসে, এই বিটটা থেকে 2টা বিট চেঞ্জ হইলে এটা আসে। ওকে, কিন্তু আমরা দেখছিলাম যে একটা বিট পর্যন্ত চেঞ্জ হইলে আমি সেটাকে কারেক্ট করতে পারি, তাই না? এখন আমি এখানে দেখতে পাচ্ছি যে না, একটা বিটের বেশি বিট চেঞ্জ হয়ে গেছে। তার মানে আমি তখন চোখ বন্ধ করে বলে দিতে পারবো না যে এখানে আসলে কারেকশন সম্ভব না। ইয়েস স্যার। ওকে, তখন আপনি বলে দিবেন যে কারেকশন সম্ভব না। ওকে, আর যদি এরকম না হয়, কপাল ভালো হয় যে লেটস সে আমি দেখলাম যে আমার আহ, এই যে এইটার সঙ্গে সরি, এই যে এই লাস্ট কোড ওয়ার্ডটার সঙ্গে আমার হ্যামিং ডিস্টেন্স আসছে 1। ওকে, আর আমিও জানি যে একটা বিট চেঞ্জ হইলে আসতে পারে, আমরা কারেক্ট করতে পারি। তখন আপনি বললেন যে আচ্ছা আমি 1 বিট পর্যন্ত কারেক্ট করতে পারি, এবং এটার সঙ্গে এটার যেহেতু হ্যামিং ডিস্টেন্স আসছে 1, তাহলে আমরা আশা করতে পারি বা ধরে নিতে পারি সম্ভবত এটাই ছিল আমার অরিজিনাল কোড ওয়ার্ড।
স্যার এখানে ডি মিনিমাম যদি 1 আসতো তাহলে তো আর আমরা এটা কারেক্ট করতে পারতাম না, ঠিক না? না, টি মিনিমাম ওয়ান আসলে তো আমার টি এর সূত্র কি, টি হচ্ছে মনে হয় টি মিনিমাম মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টু। ওকে, তাহলে ওয়ান আসলে তো ওয়ান মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টু মানে হচ্ছে জিরো। ওকে, তাহলে জিরো স্যার বিট কারেকশন। স্যার এক্সামে যদি আমাদের এরকম ডেটা ওয়ার্ড আর কোড ওয়ার্ডের টেবিলটা দিয়ে বলা থাকে যে আমরা মানে অরিজিনাল ডেটা ওয়ার্ডটা রিট্রিভ করতে পারবো নাকি, আর আমাদের ডি মিনিমাম যদি স্যার 1 আসে তাহলে তো আমরা রিট্রিভ করতে পারবো না এখান থেকে। হ্যাঁ, সেক্ষেত্রে তো আপনার ওই এক্সট্রা কাজটুকু করতেও হবে না, যে এই যে মিনিমাম হ্যামিং ডিস্টেন্স বের করার যে ব্যাপারটা। আপনি তখন এই যে এইখানে এই ডিসিশন থেকেই বলে দিবেন যে আচ্ছা, যেহেতু আমার টি এর মান হচ্ছে জিরো, তার মানে এখানে আমরা কখনোই কারেক্ট করতে পারবো না। ওকে স্যার। স্যার আমাদের লাস্ট কুইজে যে কনস্টেলেশন ডায়াগ্রাম থেকে স্যার একটা কোয়েশ্চেন আসছিল, স্যার ওটা কি একটু সলভ করে দিতে পারবেন? কিরকম আসছিল? স্যার ওই যে লাস্ট কুইজের আচ্ছা, দেখছি দাঁড়া। ও আচ্ছা, বুঝতে পারছি, ওইখানে মেনলি এরকম ছিল, তাই না? স্যার হ্যাঁ, ওয়াই অ্যাক্সিস বরাবর ডাটা হ্যাঁ, হ্যাঁ, দেওয়া হ্যাঁ, ছিল। এটা মনে হয় জিরো ওয়ান, এটা হচ্ছে ওয়ান ওয়ান, এটা হচ্ছে ওয়ান জিরো, এটা হচ্ছে ওয়ান জিরো জিরো। ওকে, আর এখানে ভ্যালু দেওয়া ছিল 3, 6, 7, 10, র্যান্ডমলি বসালাম। ওকে, এখন বলেন তো এটা বেসিক্যালি কি বোঝাচ্ছে, কোন শিফট কিং বোঝাচ্ছে? এই যে দেখেন, আমরা যখন কনস্টিলেশন ডায়াগ্রাম পড়ছিলাম, আমরা বলছিলাম না যে কনস্টিলেশন ডায়াগ্রামে আমরা বেসিক্যালি দুইটা ইনফরমেশন সেভ করে রাখি, একটা হচ্ছে তার অ্যামপ্লিটিউড আর একটা হচ্ছে তার ফেজ। ওকে, এবং সেটা কিভাবে আসে, যে আমাকে যেই পয়েন্টটা দিয়ে দিবে, জিরো জিরো পয়েন্ট থেকে ওই পয়েন্টের ডিস্টেন্স হচ্ছে তার অ্যামপ্লিটিউড, আর এই এক্স এক্সিস থেকে তার যেই অ্যাঙ্গেল সেটাই হচ্ছে তার ফেজ। ওকে, তাহলে এই যে এই কনস্টিলেশন ডায়াগ্রামে আমরা একটু চিন্তা করে দেখি তো, তাহলে জিরো ওয়ানের জন্য আমার অ্যামপ্লিটিউড হচ্ছে এই ডিস্টেন্সটা, দ্যাট ইজ 3। ফেজ হচ্ছে এক্স এক্সিস থেকে অ্যাঙ্গেল, দ্যাট ইজ 90 ডিগ্রি। ওকে, তারপরে ওয়ান ওয়ানের জন্য আমার অ্যামপ্লিটিউড হচ্ছে এই ডিস্টেন্সটা, দ্যাট ইজ 6। ফেজ হচ্ছে আবারও এই অ্যাঙ্গেলটা, দ্যাট ইজ 90 ডিগ্রি। সেম ভাবে তাহলে ওয়ান জিরোর জন্য আমার অ্যামপ্লিটিউড হচ্ছে 7, 7 না, আচ্ছা 7, আর ফেজ হচ্ছে আবারও 90 ডিগ্রি। আর জিরো জিরোর জন্য আমার অ্যামপ্লিটিউড হচ্ছে এই যে 10, আর ফেজ হচ্ছে আবারও 90 ডিগ্রি। ওকে, আর ফ্রিকোয়েন্সি মনে হয় বলে দেওয়া ছিল 2। তাহলে দেখেন এই পুরো প্রসেসে বেসিক্যালি কি আমার ফ্রিকোয়েন্সিও আনচেঞ্জড, ফেজও আনচেঞ্জড, জাস্ট চেঞ্জ হচ্ছে কি তার অ্যামপ্লিটিউড। ওকে, ফলে এটা বেসিক্যালি কি হবে, মাল্টি লেভেল অ্যামপ্লিটিউড শিফটিং। তাহলে এই যে জিরো জিরোর জন্য আমি তিনটা ইনফরমেশন পেয়ে গেছি, ওয়ান ওয়ানের জন্য তিনটা ইনফরমেশন পেয়ে গেছি, মানে চারটার জন্যই কিন্তু তিনটা ইনফরমেশনই পেয়ে গেছি। ওকে, এখন ওই অনুযায়ী জাস্ট সিগন্যালটা ড্র করে ফেলবো। ওকে স্যার। স্যার হ্যাঁ, একটা কোশ্চেন ছিল যে নয়েজি এনভায়রনমেন্টের জন্য কোনটা হচ্ছে বেশি উপযোগী। তো আমরা জানি হচ্ছে এএসকে হচ্ছে একদমই মানে সুইটেবল না। এখন এএসকে আর এফএসকে পিএসকে এদেরকে যদি র্যাঙ্ক করতে বলে তাহলে এক নম্বরে কি পিএসকে থাকবে? হ্যাঁ, এক নম্বরে পিএসকে থাকবে। কেন থাকবে বলেন? নয়েজি এনভায়রনমেন্ট, আমরা ওই যে সিগন্যালের তিনটা জিনিস দেখছিলাম না, অ্যাটেনিয়েশন, ডিস্টরশন, নয়েজ। ওকে, দেখেন অ্যাটেনিয়েশনে কি হয়, আমার সিগন্যাল যেমন ছিল সিগন্যালের শেপটা কিন্তু একই থাকে, জাস্ট কি হয়ে যায় তার অ্যামপ্লিটিউডটা চেঞ্জ হয়ে যায়, হয়তো আমি বেশি অ্যামপ্লিটিউড পাঠাইছি, সেটা এখন কম অ্যামপ্লিটিউডে চলে আসছে। ওকে, ফলে এখানে যদি আমি এস কে ইউজ করতাম, এস কে তো আমার কাজই হচ্ছে আমি অ্যামপ্লিটিউড দেখে চিনতে পারি এটা কোন বিট। তাহলে এই অ্যামপ্লিটিউডই যদি চেঞ্জ হয়ে যায়, তাহলে কি আর আমি চিনতে পারবো কোন বিট? তার মানে এস কে ভালো না। ওকে, এরপরে আমরা দেখেছিলাম এফএসকে। এফএসকে তে কি হয়, আমার ফ্রিকোয়েন্সি।
আচ্ছা, এখন আমরা যে জিনিসটা বলছি যে কেন আমার পিএসকে ভালো ফেস, কারণ হচ্ছে ওই যে আপনি যদি ডিস্টরশন এবং নয়েসের জিনিসটা চিন্তা করেন, ওখানে বেসিক্যালি কি হয়ে যায়, আমার সিগন্যালের শেপটাই নষ্ট হয়ে যায়, তাই না? যে আমি এরকম একটা ডাটা পাঠাইছিলাম, সেটা হয়তো এরকম কিছু একটা হয়েছে, এরকম বলি, ওই বইয়ের ওই ছবিটা দেখলেও বুঝবেন এরকম কিছু একটা হয়েছে। ফলে কি হবে, এখানে আমার যেমন অ্যামপ্লিচিউডটা নষ্ট হচ্ছেই, আমার ফ্রিকোয়েন্সিও নষ্ট হচ্ছে না, কিন্তু বইয়ে বা স্লাইডটা খুলে একটু দেখবেন যে ওইখানে কিন্তু কখনো ফেজটা চেঞ্জ হয় না। কারণ ফেজ তো হচ্ছে আমার সিগন্যালের স্টার্টিং পয়েন্ট, আমি কোন পজিশন থেকে শুরু করছি। ওকে, ফলে কি যে এই সিগন্যালটাই যদি ডিস্টর্টেড হয়ে এরকম কিছু একটা হয়, তবুও কিন্তু এর ফেজ 0 ডিগ্রি আছে। ওকে, বা এরকম কিছু একটা হলো, তবুও কিন্তু ওর ফেজ 0 ডিগ্রি আছে, বা এরকম কিছু একটা হলো, তবুও কিন্তু ওর ফেজ 0 ডিগ্রি থাকছে। ওকে, এই জন্য আমরা বলছি যে নয়েজি এনভায়রনমেন্টে আমরা ফেস শিফট কিং করাটা বেশি সুইটেবল, কারণ আপনার এই অন্য দুইটা, দ্যাট ইজ ফ্রিকোয়েন্সি আর অ্যামপ্লিটিউড চেঞ্জ হয়ে আমার সিগন্যালের শেপটা চেঞ্জ হলেও আলটিমেটলি আমার ফেসটা যেমন ছিল তেমনই থাকে। আর আমার তো এই জিনিসটাই দরকার, ফেসটাই দরকার, কারণ ওটা দিয়েই তো আমি ডাটাটাকে পাস করছি। স্যার, আর হচ্ছে কোহিয়ারেন্ট নন কোহিয়ারেন্ট এফএসকে এর মধ্যে পার্থক্য কি? কোহেরেন্ট আর নন কোহেরেন্ট এফএসকে হচ্ছে যেরকম, কোহেরেন্টে হচ্ছে আমার কন্টিনিউশন, ফেসের কন্টিনিউশন থাকবে, আর নন কোহেরেন্টে আমার ফেসের কন্টিনিউশন থাকবে না। লেটস সে মনে করেন এইরকম, এটা তো আমার একটা পুরা সিগন্যাল, তাই না? আচ্ছা, এটা তো হচ্ছে এফএসকে এর ক্ষেত্রে ইউজ হয়, তাই না? তাহলে এটা দেখলাম আমার পুরা সিগন্যাল। হ্যাঁ, কেউ হয়তো আমাকে বললো যে তুমি 0 0-র জন্য যেই ডাটাটা পাঠাবা সেটার ফ্রিকোয়েন্সি হবে 1.5, আর সরি, 0-র জন্য যেই ডাটাটা পাঠাবা সেটার ফ্রিকোয়েন্সি হচ্ছে 1.5, আর 1-এর জন্য যেই ডাটাটা পাঠাবা সেটার ফ্রিকোয়েন্সি হচ্ছে 2। ওকে, এখন মনে করেন এই যে আমি 0 ডিগ্রি ফেজ থেকেই শুরু করছি, তাহলে দেখেন তো চেহারাটা কিরকম দাঁড়ায় আমার। আচ্ছা, একটু ছোট করে আঁকি না হলে আবার, তাহলে এটা গেল আমার ফার্স্ট সিগন্যাল। ওকে, আর যেহেতু 1.5 তাহলে হাফ, বাকি অর্ধেক রাখতে হবে। ওকে, তাহলে এটা আমার 1.5 ফ্রিকোয়েন্সি না? জি স্যার। আচ্ছা, 1.5 না দিয়ে কম দেওয়া লাগবে। আচ্ছা, লেটস আমরা বলি 1.25, তাহলে বুঝতে আর একটু সুবিধা হবে। 1.25, 1.25 মানে কি, আমার ফার্স্ট একটা গেল, বাকিটার 4/1 দ্যাট ইজ এইখানে গিয়ে শেষ হবে না? জি। তার মানে আমার সিগন্যালটা দেখতে কাইন্ড অফ এইরকম কিছু একটা হলো, এইখানটা দিলে হবে এইরকম কিছু একটা, তাই না? এই যে বাকি 0.25 হচ্ছে এটা আসছে, বুঝতে পারছি। এরপরে তাহলে এই 1-এর জন্য আমার আবার শুরু হবে কোথা থেকে, এখান থেকে না? এবং এখানে যেহেতু দুইটা, দ্যাট ইজ এখানে আমার দুইটা সিগন্যাল রাখতে হবে, একটা, দুইটা। ওকে, তাহলে দেখেন আমার এই সিগন্যালের ফেস বা এই সিগন্যাল এলিমেন্টের জন্য ফেস শেষ হলো 90 ডিগ্রিতে, আর এখানে আবার ফেস শুরু হলো 0 ডিগ্রিতে। ওকে, ফলে কি কন্টিনিউশনটা থাকলো? না। ওকে, তো এই ধরনের জিনিসগুলোকে বা এই ধরনের এফএস থেকে আমরা বলি হচ্ছে নন কোহারেন্ট এফএস কে। ওকে, আর যেই ক্ষেত্রে আমার কন্টিনিউশনটা থাকে, দ্যাট ইজ আমি একটা শেষ করলাম এইখানে, তারপরে আবার আরেকটা হয়তো শুরু করলাম এইখানে, okay? সেক্ষেত্রে আমরা তখন সেটাকে বলি হচ্ছে কোহারেন্ট এফএস কে, কারণ এখানে সিগন্যালের কন্টিনিউশনটা, সিগন্যাল তো না, ফেজের কন্টিনিউশনটা থাকছে। ওকে। ওকে হ্যাঁ, স্যার, আর আমরা আমরা শুধু হচ্ছে তাহলে কোহিয়ারেন্টে হচ্ছে ইমপ্লিমেন্ট করছি। হ্যাঁ, এখন পর্যন্ত আমরা যা কিছু দেখেছি মোটামুটি সবগুলো কোহারেন্টই ছিল। আচ্ছা।
স্যার অ্যাসাইনমেন্টের টিডিএম এর সেকেন্ড নাম্বার কোশ্চেনটা একটু এক্সপ্লেন করবেন। কোশ্চেনটা বলবেন তাহলে? এখানে ছিল হচ্ছে প্রথমে বলা হয়েছে যে 5 চ্যানেল আর মাল্টিপ্লেক্সড ইউজিং টিডিএম। ওকে। এর লাস্ট পার্টে বলা হয়েছে যে 5 লাইন্স এট এ টাইম আর টু বি মাল্টিপ্লেক্স ইউজিং দ্য কনসেপ্ট অফ টিডিএম। এখানে স্যার যে 5 লাইন এট এ টাইম, এটা কি এক একটা চ্যানেল দিয়ে যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে একটা চ্যানেল থেকে 5টা করে লাইন। ওকে, দুইটাই 5 জন্য মনে হয় জিনিসটা কনফিউজিং লাগছে। তো আপনি উল্টা করেন, ভ্যালু গুলো চেঞ্জ করে দেন। এখানে বলেন যে 6 চ্যানেল আসছে, আর এখানে 4 লাইনস অ্যাট এ টাইম। দ্যাট ইজ আমার 6টা চ্যানেল থেকে প্রতিটা চ্যানেল থেকে 4টা করে লাইন এসে এই কাজটা করছে। আচ্ছা, তাহলে মানে ইনপুট রেট হচ্ছে 25 লাইন। ইনপুট রেট? মানে 25 লাইনে যত বিট হয় সেটা। কেন? ইনপুট রেট তো আমার ও সরি সরি। একটা চ্যানেলের হিসাব। হ্যাঁ। ওটা তো ওই যে আপনি ওই ডকুমেন্টের সাইজ টাইম ওটা দিয়ে বের করবেন। জি স্যার, জি স্যার, বুঝতে পারছি। স্যার আমার একটা কোশ্চেন ছিল। এখানে স্যার বলা ছিল যে স্যার ইচ পেজ হ্যাজ 20 লাইনস উইথ 40 ক্যারেক্টার, মানে কি ওকে। প্রতিটা লাইনে 40টা করে ক্যারেক্টার আছে? হ্যাঁ, প্রতিটা লাইনে 40টা আচ্ছা। করে করে। স্যার আর একটা কথা ছিল যে স্যার আহ, আমরা কি প্রতিটা ক্যারেক্টারকে তার মানে একটা বিট ধরবো? এই প্রতিটা ক্যারেক্টার কেন একটা বিট? একটা ক্যারেক্টার কত বিট? স্যার 8 বিট 8 বিট। স্যার। 8 বিট। তাহলে ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, আর কেউ? ঠিক আছে, আমরা মনে হয় শেষ করে ফেলি আজকে। হ্যাঁ। আর ব্লক কোডিং এর ওই যে সেকেন্ড নাম্বার কোশ্চেন অ্যাসাইনমেন্টের ওখানে বলেছিল যে রিসিভার রিসিভ দ্য কোড ওয়ার্ড মানে সামথিং দ্যাট কন্টেইন জিরো। স্যার হুম। এইখানে আমার যে রিসিভারের যে কোড ওয়ার্ডটা দেওয়া আছে এইটার সাথে কি আমার আর টেবিলে যে কোড ওয়ার্ড গুলো আছে সেইটার হ্যামিং ডিস্টেন্স বের করতে হবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু একটু আগে ওটা দেন নিয়ে আলোচনা করতেছিলাম। হ্যামিং ডিস্টেন্স বের করে যার সঙ্গে মিনিমাম আসতেছে তার সঙ্গে হ্যাঁ আমি চেক করে দেখবো যে ওটা তাহলে আমার হয়তো পসিবল অ্যাকচুয়াল কোড স্যার, ওয়ার্ড। এখানে কারেক্ট। মিনিমাম মিনিমাম আসার পরে আমার কি স্যার আবার কারেক্ট মানে কারেক্ট করার জন্য যে সূত্রটা ডি মিনিমাম ইকুয়াল টু 2t+1 ওইটা দিয়ে করতে হবে? করতে হবে মানে ওইটা দিয়ে একটা চেক দিতে হবে। লেটস সে আমি দেখলাম যে ওই কারেক্ট করার সূত্রটা দিয়ে দেখলাম যে আমার কারেকশন আমি ম্যাক্সিমাম কারেক্ট করতে পারি 1 বিট। জি স্যার। ওকে। আর ওই যে সবার সাথে সবার মানে ইরোর কোড ওয়ার্ডটার সঙ্গে সবার হ্যামিং ডিস্টেন্স বের করে দেখলাম ওখানে যার সঙ্গে মিনিমাম তার সঙ্গে আমার মিনিমাম ডিস্টেন্স হচ্ছে 2 বিট। 2 বিট। ওকে। তাহলে আমি যদি এইটা বের না করে এখানে বলে দিই যে ওটা তাহলে অরিজিনালটা হচ্ছে ওইটা যার সঙ্গে মিনিমাম আসছে, তাহলে কি হবে? হবে না তো, নো কারণ আমি স্যার। এইখানে এই সূত্র দিয়ে বুঝতে পারছি যে আমার মিনিমাম ডিটেকশন কারেকশন আমি 1 বিট পর্যন্ত করতে পারি। আর এখানে আমি দেখতে পাচ্ছি 2টা বিট চেঞ্জ হয়ে গেছে। তার মানে এটা এর সঙ্গে ডিস্টেন্স সবচেয়ে কম হলেও এটা বেসিক্যালি আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি না যে এটা অরিজিনালটা এটা ছিল। তাহলে স্যার আমার এখানে বলছে যে রিট্রাইভ ফ্রম ইট অর নট, এটার জন্য তখন আমার স্যার ওই টিটা বের করে দেখতে হ্যাঁ হ্যাঁ হবে। হ্যাঁ, টিটা বের করে যদি দেখতে টি হবে যে এই মিনিমামটা এটার এটার সমান বা এর চেয়ে ছোট হয় কিনা। যদি সমান বা ছোট থাকে তখন আপনি বলতে পারেন, আর যদি বড় হয়ে যায় তখন বলবেন যে না, যদিও ডিস্টেন্স বের হয়েছে কম কিন্তু আমাদের যেটা মিনিমাম হ্যামিং ডিস্টেন্স থেকে ইরর ডিটেক্ট কারেকশনের টি আসছে সেটার চেয়ে বেশি হয়ে গেছে, ফলে আমি এটা বলতে পারছি না যে আসলে কোনটা অরিজিনাল বিট। আর স্যার এনি হাউ যদি স্যার জিরো আসে যায় টির ভ্যালু, তাহলে তার চেক করারই দরকার নাই এখানে। ডিরেক্ট বলবো যে আমার এখানে হ্যাঁ, হবে না এটা সম্ভবই রিট্রাইভ। না কারণ আমার টি এর ভ্যালু তো অলরেডি 0 চলে আসছে। ওকে স্যার। স্যার স্যার চ্যাটের লাস্ট দুইটা কোশ্চেন একটু বলবেন, জাস্ট একটু হালকা মানে overview। In slotted aloha, when the number of nodes increases, the efficiency decreases. Explain why. আচ্ছা, এটাকে অনেকভাবেই বলা যায়। একটা হচ্ছে যে এখন যেহেতু আমার স্লটেড অ্যালোহা, আমরা টাইমটাকে স্লট করে দিচ্ছি তাই না? তাহলে আমার যদি নাম্বার অফ নোটস বেশি হয় তাহলে কি হবে? ওকে তো ওই এফিসিয়েন্সি ডিক্রিজেস। আচ্ছা, নাম্বার অফ নোটস বেশি হয় তাহলে কি হবে? আমার একই স্লটে মোর দ্যান ওয়ান চ্যানেল ডাটা পাঠানোর প্রবাবিলিটি বেড়ে যাবে না? মানে কাইন্ড অফ খুব সহজ হিসাব যে মনে করেন আপনি আহ, কি বলে 220-র একটা কোর্স নিতে চান। এখন একটা পপুলার ফ্যাকাল্টি যদি হয়
তাহলে ওই কোর্সের সিট শেষ হওয়ার সম্ভাবনা বা সবাই ওই সিট নেওয়ার সম্ভাবনা বেড়ে যায় না? আর পপুলারিটি বেশি মানে কি আপনার স্টুডেন্টের ডিমান্ড বেশি বা নাম্বার অফ ইনপুট চ্যানেল বেশি। ওকে। আর পপুলারিটি যদি কম হয় তখন হয়তো ওই আমার কি বলে ইফিসিয়েন্সি বেশি থাকে, কারণ কি ওই কোর্স নেওয়ার স্টুডেন্ট কম থাকে। ফলে হয়তো দেখা যায় যে আমি আহ, মানে কোনো কলিউশন হচ্ছে না আমার, যেহেতু স্টুডেন্টই কম বা ইনপুট চ্যানেলই কম, ফলে ডাটা মোর দ্যান ওয়ান পিপল বা ওয়ান চ্যানেল ডাটা পাঠানোর সম্ভাবনা কমে যাচ্ছে তখন। বুঝতে পারছি এটা। জি স্যার। আর সেকেন্ডটা হচ্ছে ক্লাসিফাই দ্য মিডিয়াম অ্যাক্সেস প্রোটোকলস which are pollution free. Why efficiency of pure alloy is half the slotted alloy. আচ্ছা, classify the medium access protocol which are pollution free. মিডিয়াম অ্যাক্সেস প্রোটোকল, আচ্ছা ওটা খুব সম্ভবত এই এই ওই যে একটা প্রথমে স্লাইড ছিল, কন্ট্রোলড অ্যাক্সেস প্রোটোকল, তারপরে চ্যানেলাইজেশন প্রোটোকল। ওকে। এই দুইটা হচ্ছে একদম পলিউশন ফ্রি, কারণ কন্ট্রোল অ্যাক্সেসে তো ওই যে আমার একজন বস বসে থাকেন, আর চ্যানেলাইজেশনে তো আমি তো চ্যানেল ভাগ করেই দিই, যে তুমি এটা দিয়ে যাবা, তুমি এটা দিয়ে যাবা, তুমি এটা, সবার জন্য যদি ডেডিকেটেড আলাদা আলাদা চ্যানেল থাকে তখন তো আর পলিউশন হওয়ার কোনো সম্ভাবনা নাই। জি ওকে, স্যার। এটা গেল ফার্স্ট পার্ট। আর সেকেন্ড পার্ট এফিসিয়েন্সি হাফ কেন, এটা তো আমরা ক্লাসে দেখেছিলাম যে পিওর লোহার ক্ষেত্রে আমার যখনই ডাটা পায় তখনই ডাটা সেন্ড করে, ফলে কি হয় ওই আমার কি বলে ভালনারেবল টাইমটা 2 ফ্রেম ট্রান্সমিশন টাইম হয়। তাই না, যে আমার ফ্রেম ট্রান্সমিশন টাইমের ওই সময়টা যেমন আর কেউ পাঠাতে পারবে না, তার আগের সময়টাতেও আসলে কেউ পাঠাতে পারবে না। ওকে। আর যখন স্লটেড অ্যালো হয় তখন বেসিক্যালি কি হয়ে যায়, আমি যেহেতু স্লট ভাগ করে দেই, তাহলে তখনই কেবলমাত্র কলিউশন হয় যখন একই স্লটে দুইটা চ্যানেল ডাটা পাঠানোর চেষ্টা করে। তার আগের স্লটে ডাটা পাঠানো আমার জন্য আর তখন ঝামেলা হবে না, কারণ আমরা জানি যে আগের স্লটে যে ডাটা পাঠাবে সে আসলে আমি শুরু হওয়ার আগেই শেষ হয়ে যাবে। ওকে, বইয়ে সুন্দর দুইটা ফিগার দেওয়া আছে, ওই দুইটা দেখতে পারেন। স্যার, হ্যাঁ, সিআরসি এর একটা দুটো ফেলিওর কেস বলবেন ওই এরর ডিটেকশন ক্যাপাবিলিটির ক্ষেত্রে? ফেলিওর কেস তো আমরা এই একটা সেকশনের ক্লাসেই দেখেছিলাম, যে আমরা randomly একটা ভ্যালু নিছি, কিন্তু আনফরচুনেটলি দেখছি যে ওটা দিয়ে ডিভাইড করলেও জিরোই চলে আসে। ওকে, এখন এটা আসলে র্যান্ডমলি বের করাটা একটু ডিফিকাল্ট। স্যার, এটার সাথে হ্যামিং ডিস্টেন্স কোনোভাবে রিলেটেড, যেমন না হ্যামিং না না, ডিস্টেন্স? হ্যামিং ডিস্টেন্সের কোনো রিলেশন নেই ওখানে। ওকে, মানে আলটিমেটলি, মানে আমি ইয়ে দিয়ে বোঝানোর চেষ্টা করি, আলটিমেটলি বাইনারি যেমন ডেসিমেলও তো সেম, তাই না? যে মনে করেন এরকম যে আমার ডিভিজরটা হচ্ছে 5, আর আপনার কোড ওয়ার্ডটা ছিল হচ্ছে লেটস সে 255। ওকে। আচ্ছা, 255 না অন্য একটা ভ্যালু, এগুলোকে আপনি বাইনারিতে কনভার্ট করলে একই জিনিসই পাবেন। লেটস সে কোড ওয়ার্ডটা ছিল 220। ওকে। এখন এই কোড ওয়ার্ডটা যদি সামহাউ চেঞ্জ হয়ে 225 হয়ে যায়, তখন কি ডিভিজর দিয়ে ডিভাইড করা যাবে না এটাকে? Yes, sir. তখন তো আমার সিনড্রোম জিরো চলে আসবে। হ্যাঁ, এই জন্য হচ্ছে ঝামেলাটা আর কি। ওকে, তো এই স্যার, যে আমি এখানে যে এই দুইটা ভ্যালু বললাম, এগুলোকে বাইনারিতে কনভার্ট করেও একটা কেস তৈরি করে ফেলতে পারেন। হ্যাঁ বলেন। স্যার বা মাল্টিপ্লেক্সিং এ 25 না ধরে, এখানে এখানে হয়তো কত ধরলেন, হ্যাঁ এখানে ধরলেন 12 ধরেন, তারপরে এটাকে ধরেন হচ্ছে 288, 144, 288, তাই না, এটাকে ধরেন হয়তো 300। ওকে, দেখবেন যে চলে আসবে, দুইটার জন্যই আমার জিরো চলে আসতেছে সিম্পটম। হ্যাঁ বলেন এখন। স্যার মাল্টিপ্লেক্সিং এ ডাটা ম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট করার জন্য যে তিনটা মেথড ছিল, এর মধ্যে যে কোনো মানে স্পেশাল কোনো কেসে যে কোনো দুইটা অথবা তিনটা একসাথে হতে পারে, যেমন মাল্টি লেভেল মাল্টিটাস্ক, মাল্টি সরি স্লট, মাল্টি লেভেল, ও তারপরে হ্যাঁ হচ্ছে। হ্যাঁ হতে পারে। ওর ওকে কোনো স্যার। একটা কেস, এমন না যে আপনাকে তো বেঁধে দিছে একটা করলে আরেকটা করা যাবে না, করা যাবে, অসুবিধা নেই। স্লাইডে এরকম কোনো এক্সাম্পল ছিল না। একদম মানে এটা আসলে একদমই রেয়ার কেস, তো মানে থিওরিটিক্যালি ইম্পসিবল না।
ওকে। আচ্ছা, আর কেউ? আচ্ছা, আমার মনে হয় 1.5 ঘন্টা মতো হয়ে গেছে, তো আজকে আর না বসি, নেক্সট। স্যার আপনি কি হ্যাঁ, কালকে ক্যাম্পাসে থাকবেন? হ্যাঁ, আমি কালকে 11টার পর থেকে থাকবো ইনশাল্লাহ। ওকে স্যার। ওকে, ঠিক আছে তাহলে। হ্যাঁ, আপনারা ভালো মতো প্রিপারেশন নেন, আর একটু ওই এক্সাম টাইমে সময়টার দিকে খেয়াল রাখেন। হ্যাঁ, কোশ্চেন খুব বেশি কঠিন হয় না, জাস্ট টাইমের মধ্যে সলভ করাটা একটু চ্যালেঞ্জিং। তো সেটা ঠিকঠাক মতো করতে পারলে মনে হয় আর ঝামেলা হওয়ার কথা না। স্যার হ্যাঁ, ধন্যবাদ। আমাদের কিন্তু এই লাস্ট ক্লাস